ঠান্ডা পড়ে গেছে, মনে হলো অনেক দিন বাদে আবার একটা বৈঠক করা যাক। পোস্টমর্টম সিজন 3 আসলো, এবং সেই সিজন 3-তে আমি চেষ্টা করেছি 1, 2 যারা ছিল তাদেরকেও রাখার এবং নতুন ভাবে কাউকে আনার। এই যে ফিল্ম যেগুলো যেগুলো এই বছরে কাজ করেছে, তার মধ্যে অ্যাকশন ফিল্মগুলো বেশি ওয়ার্ক করেছে, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তো এটার টেক তোর কাছে কি আছে? দেখ, এটা এটা আমি আমার চ্যানেলে অনেক ভিডিওতেই বারবার বলি যে তুই ইতিহাসের যে কোনো চ্যাপ্টার তুই খুলে নে। আমি ফিল্মের ইতিহাসের কথা আমি বলছি। অ্যাকশন ফিল্ম দেখার অডিয়েন্স সবসময় বেশি, কারণ আমরা উইশ ফুলফিলমেন্টটা আমরা চাই দেখতে অন স্ক্রিন, ঠিক আছে? এবার অ্যাকশন হচ্ছে কি এমন একটা জিনিস যেটা রেগুলার মানুষ তাদের করার কোনো রকম চান্স নেই, তো তারা অ্যাকশন ফিল্মের দিকে তাদের ইনক্লিনেশনটা অনেক বেশি থাকে। ওকে, এবং ওটা অনেক বেশি এন্টারটেইনিং, ঠিক আছে? মানে টু বি ভেরি অনেস্ট আমি বলছি, আজকে ভায়োলেন্স মারামারি নিয়ে অনেকেই অনেক কথা বলছে, টক্সিক হ্যান ত্যান। দ্য থিং ইজ, সিনেমাতে মারামারি দেখার যে ফিলিংসটা, সেটা সমস্ত কিছুর থেকে আলাদা। ওকে, আর বলিউডের যত বড় বড় কাল্ট হিট রয়েছে সেগুলোতে তুই রেশিও চেক যদি করিস, বলিউড কেন, যে কোনো, তুই দেখবি যে অ্যাকশন ফিল্মের মতো জায়গাতে কেউই নেই, ঠিক আছে? এবার অ্যাকশন ফিল্ম খুব খারাপ হলে পরেও কিন্তু চলে যায়। মানে আমি যদি ছানি দেওয়ালের যে ফিল্মটা এসছে, গদর টুর এক্সাম্পল যদি নিই, তাহলে তুই দেখ ওটা কি ফিল্ম, ওটা একটা জঘন্য সিনেমা, কিন্তু মারামারি পাকিস্তান প্রথম সিনেমা 25 বছর না 20 বছর আগে বেরিয়েছে, আজকে এটা কত বড় হিট। তো এটাই আমার বক্তব্য। আচ্ছা, সেম জিনিসটা শুভ্রজিৎ। স্বর্ণজ্যোতি দা যেটা বললো সেটার একটু কন্টিনিউয়েশন করছি। যদি আমরা বলিউডের অ্যাকশন হিস্ট্রিতে দেখি বা অ্যাকশন অবতার অ্যাংরি ইয়াং ম্যান, যার যেটা স্বর্ণযুগ, দিওয়ার, জঞ্জির, ওই যে সময়টা আমরা যেটা দেখছি, সেই সময় আমাদের ইন্ডিয়াতে যে সময়টা, ওই সময়টাতে কি চলছে আমাদের ইন্ডিয়াতে? অলরেডি 71 ওয়ারের একটা ইফেক্ট চলছে দেশে, ইনফ্লামেশন অ্যান্ড অল নিয়ে, বেকারত্ব নিয়ে একটা একটা খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। সেই সময়তে একটা লোক, আমি একদম ক্লাসিক দিওয়ারের কথায় আসছি, একটা লোক যে মানুষের মধ্যে থেকে মানুষের উপরে হওয়া বঞ্চনা অ্যান্ড অল, ওই যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারের নিয়ে তার সবার হয়ে লড়ছে, সবার এগেনস্টে গিয়ে লড়ছে। দিওয়ারের স্টোরিটা যদি আমরা দেখি, पीटर तुम जिसे ढूंढ रहे हो वो तुम्हारे लिए यहाँ इंतजार कर रहा है, ওই যে সিনটা, ওই আইকনিক সিনে, ওই সময় আমাদের বাবা বা কাকাদের সময় কত মানুষ হাততালি দিয়েছে। ইভেন আমি যখন পরবর্তীকালে এখন সেটাকে কোনো একটা ওটিটিতে দেখে আমার মনে হয় ওয়াও, এই সিনটা তো ওই সময়টাকে পুরো ডিফাইন করে, এই যে সময়টা। আবার আমরা ব্যাক টু এই সময়টাতে যদি আসি, এই সময় এসে যদি দেখি যে রিভাইভাল যেটা আমরা বলছি, এই রিভাইভালটা কি অ্যাকচুয়াল রিভাইভাল কিনা সেটা আগামী বছর বোঝা যাবে। তার কারণ এর আগে যে 2 বছর আমরা যেটা কথা বলছি, সেই সময় মাস কমার্শিয়াল সিনেমা কিছু ছিল কি বলিউডে সেই অর্থে? সূর্যবংশী বা ওই ধরনের দু একটা ছোটখাটো সিনেমা ছাড়া সূর্যবংশী ভালো একটা হিট ছিল, ব্রহ্মাস্ত্র হিট করেছিল, বাট ব্রহ্মাস্ত্র যেই বাজেটের সিনেমা সেই অনুযায়ী কিন্তু সেই অনুযায়ী ম্যাসিভ হিট নয়। ভুলভুলাইয়া 2 হিট করেছিল, 2 তো আই থিঙ্ক, হ্যাঁ 2 হিট করেছিল, বাট সেটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল। কাট টু এই বছরটা, এই বছর আমাদের হিট কি কি আছে? পাঠান, শাহরুখ খান 4 বছর বাদে ফিরছে, তার একটা গ্ল্যামার, তার একটা অপেক্ষা আকাঙ্ক্ষা রয়েছে, সঙ্গে ফ্র্যাঞ্চাইজ, ইয়াশরাজের স্পাই ফ্র্যাঞ্চাইজ। তারপর গদার 2, যেটা স্বর্ণজিৎ দা বললো, সেটা 25 বছর বাদে, সেই সময় যারা স্কুল বা ওই এজটাতে এখন যারা চাকরি করছে, হয়তো কোলে একটা দুটো বাচ্চা নিয়ে যাচ্ছে, ওই যে সময়টা তাদের নস্টালজিয়াটাকে রিভাইভাল, এবং সঙ্গে পাকিস্তানকে মারলে আমাদের সব 7 খুন মাফ হয়ে যায়, সেই বিষয়টা সেটা দেখানো। এছাড়া যদি আমরা ফিল্ম বলি, যদিও বড় হিট নয়, বাট স্টিল এই সময় দাঁড়িয়ে লাস্ট যেটা ফিল্ম হলো টাইগার 3। টাইগার 3 বড় হিট নয়, যেই হিটটা পাঠান বা জওয়ান রিচ করেছে, স্টিল স্পাই ফ্র্যাঞ্চাইজ, সলমান খান কিসি কা ভাই কিসি কা জানের মতো একটা ঝাঁট ফিল্মের পরে এই ফিল্মদের সবাই এক্সপেক্ট করেছিল তার কামব্যাক হবে। এই জিনিসগুলো দিয়ে একটা ভালো ডিসেন্ট একটা নাম্বার দিয়েছে, বিশাল কিছু না, বাট একটা ডিসেন্ট নাম্বার দিয়েছে। তাছাড়া যদি বড় হিট বলি, জওয়ান, অ্যাটলির সেন্সিবিলিটি, অ্যাটলির ফ্যান নেই, মানে বলিউডে যারা কমার্শিয়াল ফিল্ম দেখে খুব কম মানুষ হয়তো এরকম পাওয়া যাবে, খুব কম মানুষ পাওয়া যাবে। এবং লোকটার ফিল্মের কি লুফলস রয়েছে রয়েছে ওসব আলাদা দিকে, বাট তার কমার্শিয়াল ফিল্মের যে সেন্সিবিলিটি, সেই সেন্সিবিলিটিকে সবাই পছন্দ করে। এবং যেভাবে শাহরুখ খানকে প্রেজেন্ট করেছে অ্যাজ ফিল্ম পাঠানের থেকে ফার ফার সুপিরিয়র ফিল্ম জওয়ান। এছাড়া যে ছোট আর যেটা অ্যানিমেল চলছে, অ্যানিমেলও কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গার এর আগে তার যে ফার্স্ট ফিল্ম কবির সিং, যেটা অর্জুন রেড্ডির রিমেক ছিল, সেটা বিশাল হিট ছিল। এবং এখানেও রণবীর কাপুরকে একটা নেভার সিন আভাতারে নিয়ে যাওয়া, এবং তার সঙ্গে তো কন্ট্রোভার্সি রয়েছে, এই সিউডো ফেমিনিজম অ্যান্ড অল, টক্সিসিটি, যেটা অলরেডি স্বর্ণজ্যোতি দা বলেই দিল, সেই জিনিসগুলো রয়েছে, ফ্যাক্টরগুলো কাজ করেছে। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েট হওয়ার জন্য পাঠান কি সাকসেস পেয়েছে আমরা দেখেছি, সেম সাকসেসটা কোথাও থেকে অ্যানিমেলও পেলো, সেই বুস্টটা হলো।
কথা বলবো, আমি খিস্তি মারবো, আমি ভালো বলবো, যাই বলবো, সিনেমাটা দেখবো সবার আগে, সেটা বক্স অফিসে একটা কোথা থেকে ইম্প্যাক্ট তো ফেলে বস দিনের শেষে। এই জিনিসগুলো ওয়ার্ক করেছে। এছাড়া যদি আমরা স্মল হিট, ছোট হিট গুলোর কথা বলি, সব থেকে আমার ভালো লেগেছে এটা হচ্ছে সত্য প্রেম কি কথা। যে জনরা নিয়ে কথা বলছে, জনরার মধ্যে কিন্তু ছবিটা ভালো ওয়ার্ক করেছে। যে জনরার মধ্যে কথা বলছে, এত ডেসপাইট অল দ্যাট কন্ট্রোভার্সি, মেবি কন্ট্রোভার্সিটা একটা রিজন যে কারণে মানুষ গিয়ে ও মাই গড 2 দেখেছে। আমি নিজে সিনেমাটা দেখবো বলে গেছিলাম, বাট তার সঙ্গে অনেক মানুষ এসেছে কি দেখাচ্ছে তার দেখার জন্য। এবং ট্যাবু তো আমাদের একটা রয়েছেই। আমরা বাইরে এসে হয়তো যে জিনিসটা আমরা করি ঘরের মধ্যে দরজা বন্ধ করে, সেটাই হয়তো করবো, বাট এই হলের মধ্যে আমরা সবাই সিউডো ইন্টেলেকচুয়াল হতে পছন্দ বিশাল ভাবে করি। তো সেই জিনিসগুলো অনেক কিছু ওয়ার্ক করে গেছে। বাট এই বছরে কিন্তু সাউথের দিক থেকে খুব বড়, লাইক সালার একদম ইয়ার এন্ডে আসছে, কেজিএফ যেই ফ্র্যাঞ্চাইজি গুলো আমরা বলছি যেগুলো বড়, বা পুষ্পা, সেগুলো সব সামনের বছরে একটা লাইন আপ রয়েছে। ওদিকে আরো বড় বড় সাউথের, ওদিকে পুষ্পা 2 রিলিজ করছে। এই ফিল্মগুলো যখন আসবে, তখন বলিউডের ফিল্মগুলো তার এগেনস্টে কিরকম রিয়াক্ট করছে সেটা দেখবার, তখন ওই জিনিসটা সমানে সমানে থাকবে। এই বছর কিন্তু সেই অর্থে বড় সাউথের ফিল্ম অ্যাটলিস্ট আমার চোখে ওই লেভেলের, লাইক পাঠান, লাইক জওয়ান, সেরকম কিছু আসেনি। যখন আসবে, যখন কম্পিট করবে, তখন আমি বলতে পারবো আলটিমেটলি রিভাইভাল হলো কি হলো না। আচ্ছা, ফিল্মি স্ট্রোকস, ওপার বাংলায় তো সব ফিল্ম যায় না, তো তা হলো। দেখো, এই যে যায় না বলে আবার মনে কষ্ট দিলা, কষ্ট লাগে বুঝছো। এখন আবার বিচার দিতে ঝামেলা করে, মানে এটা এটা না বললে হইতো। দেখো, রিভাইভ যেটা হয়েছে, সুরজিৎ যেটা বললো যে এই বছর ঠিকঠাক আমরা বুঝতে পারবো না, আমাদের একটু সময় লাগবে। বলিউড একটা ফরম্যাটে কাজ করে, সেই ফরম্যাটটা হচ্ছে যে যখন যেটা চলে তখন সেটা দর্শকদের খাওয়ায়। এটা সবাই করবে ভাই, স্বাভাবিক না? এটা ব্যবসায়িক একটা দিক থেকে যে এখন ধরো এর সিনেমা চলতেছে, একে নিয়ে কাজ করি বা এই টাইপের কাজ করি। তো সেই চিন্তার জায়গা থেকে কিন্তু বলিউড পরাপর অনেকগুলো সিনেমা বানাইছে ওই টাইপের, এবং সাউথের ওই ফ্লেভারটা যেটা আসলে দর্শকরা দেখতেছিল অনেকটা সময় ধরে, সেই ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে। এর বাইরে যে সিনেমাগুলো আসছে, অনেক সিনেমা আমি চিন্তা করছিলাম যে এটা হিট হতে পারে বা এটা কিছু করবে, বাট দিন শেষে দেখা গেছে ওই সিনেমার কোনো অডিয়েন্স নাই। অর্থাৎ অডিয়েন্সের একটা খরা কিন্তু দেখা যাচ্ছে, যে বলিউড যে এই মুহূর্তে ধাম করে ঘুরে গেছে, ঘুরে 1,000 কোটি 2,000 কোটি ব্যবসা করতেছে এমনটা কিন্তু না। এর মধ্যে আমরা যে সালমান খানের সিনেমা ধরি, ও তো ভাই ফুলাপ গেলে 200-300 কোটি ইনকাম করে, ওর ফ্যান বেস আলাদা। এর বাইরে যারা রয়েছে, এরা আসলে ওই ভ্যালুটা কিন্তু এখন পর্যন্ত অ্যাড করতে পারে নাই, যে আমি দাঁড়াইলেই সিনেমা হিট, আমি দাঁড়াইলে সিনেমা হিট এখন পর্যন্ত কিন্তু একটাও হয় নাই। শুভজিৎ যেটা বলতেছিল যে পাঠান ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর কারণে উঠছে, দেন হচ্ছে জওয়ান উঠছে সাউথের ওই ফ্লেভারটার কারণে, শাহরুখ খানের সিনেমা একটা ব্যাপার ছিল, মাসি ব্যাপার ছিল। অ্যানিমালের ব্যাপারে তো সন্দীপ রেড্ডি ফাং শুরুতে বলছে যে আমি ভায়োলেন্স দেখাবো, আমি র অ্যান্ড ভায়োলেন্স দেখাবো, এই করবো ওই করবো, আমি বলবো এটা। তো এই ব্যাপার স্যাপার নিয়েই কিন্তু সিনেমাটা, মানে এই কয়েকটা সিনেমা ব্যবসা করছে, মানে বিশাল ব্যবসা করছে। এর বাইরে এই যে সিম্পল যে ব্যবসাটা, মানে একদম এভারেজ, মানে সমীকরণ যেটা থাকে, সেই সমীকরণে কিন্তু আহামরি কিন্তু কেউ কোনো ব্যবসা করেনি। আমি টপ লিস্ট দেখতেছিলাম, এখানে জওয়ান রয়েছে, পাঠান রয়েছে, গাদার 2, অ্যানিমাল, টাইগার 3, রকি আর রানী কি প্রেম কাহানি, এর মধ্যে আবার আদিপুরুষ ঢুকছে। এটা কেমনে ঢুকছে সেটা তো সবাই জানো, ওই যে হাইপ, হাইপের কারণে ঢুকে গেছে। হুম। এর বাইরে রয়েছে দ্য কেরালা স্টোরি, এটা ডিজার্ভ করে, এটা সেইভাবে চলছে। এন্ড তারপরে OMG 2, ভালো একটা সিনেমা, আমি দেখছি, রিভিউ করা হয়নি, আমি যখন আমি চট্টগ্রামে ছিলাম তখন দেখেছিলাম। এর বাইরে রয়েছে হচ্ছে তু ঝুটি মেম আক্তার, এই একটা সিনেমা। তো এর মধ্যে This যে film, এই top ফিল্মটার একটা আলাদা, মানে আমার মনে হয়, মানে ইন ট্রুয়েস্ট সেন্স রমকম যেই হয়ে থাকে, ওরা রমকমের হুম, মধ্যে একটা স্টিরিওটাইপ ব্রেক করার চেষ্টা করেছে এই ফিল্মের মধ্যে, কিপিং ইন হ্যাঁ, মাইন্ড এভরিথিং, ফ্যামিলি ভ্যালুজ, লাভ সব সবকিছু রেখেও কিন্তু একটা স্টিরিওটাইপ ব্রেক করার চেষ্টা করেছে এই ফিল্মটা। স্পেসিফিক্যালি এই ফিল্মটার জন্য আমি বলবো। আচ্ছা, হ্যাঁ, কন্টিনিউ হ্যাঁ। তো কন্টিনিউ। এই হচ্ছে এই যে টপ 10 যে লিস্টটা রয়েছে, এখানে কোনো সাউথের সিনেমাগুলো নাই, জাস্ট আমি বলিউডের 10টা সিনেমা বাইর করলাম। তো এই যে লিস্টে, এই লিস্টে যদি আমি দেখি, ওই যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছাড়া যে সিনেমাগুলো রয়েছে, একটা হচ্ছে তোমার ইয়াশ রাজের, আর একটা কার, ওইটাও মানে ইয়াশ রাজের, আচ্ছা ওটা ধর্মা প্রোডাকশনের, কারণ জোয়ারের। তো এই দুটার যে মার্কেট, ওরা তো এমনি ক্রিয়েট করে ভাই, ওদের যে ভ্যালু, ওদের তো মনে করো এই স্যালারি নিয়ে যা হচ্ছে সবাই জানো, মোটামুটি যারা কাজ করো, তো এরা কিন্তু হল অটোমেটিক পেয়ে যায়। কাইন্ড অফ একটা মাফিয়া টাইপ, একটা স্ক্যামের টাইপ আমরা বলতে পারি এগুলা। যাই, তো এরা ওইভাবে হল পাচ্ছে, এদের ইনকাম হচ্ছে। এর বাইরে যে সিনেমাগুলো ইনকাম করছে, সেগুলো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু বা হাইপের কারণে চলে গেছে। আর এর বাইরে যে রিভাইভটা দরকার, লাইক একজন হিরো আসছে, সিনেমা হচ্ছে, সেটা চলছে, দর্শক ভিড় জমে গেছে হলের সামনে, মানে যে ব্যবসাটা আগে হইতো একটা সময়, সেই ব্যাপারটা কিন্তু এখন নাই। তো আমাদের আরেকটু সময় নিতে হবে, আরেকটু দেখতে হবে যে আসলে সত্যিকার অর্থে বলিউড রিভাইভ হয়েছে কিনা। এবং আমির খান, সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার স্পেশালি, সবাই আসতেছে, প্যান ইন্ডিয়া রিলিজ করতেছে, মার্কেটটা এক্সটেন্ডেড হয়েছে। তো এখন দেখা যাক আসলে সামনের বছরগুলোতে কোন সিনেমা কেমন কি করে, এবং একজন হিরো এসে বা একটা সিনেমা তার কনসেপ্টের জোরে আসলে কতটা হিট হতে পারে। যেমন হয়েছে হচ্ছে
চার্লির কথা বলতে পারি, কান্তারা বলতে পারি, এরা হচ্ছে কনসেপ্টের জোরে হিট হয়েছে। তো এরকমের কয়েকটা সিনেমা যদি আমরা দেখতে পারি যে বলিউডে হচ্ছে এবং বলিউডের দর্শকরা দেখতেছে, তখন বলবো যে আসলে সত্যিকার অর্থে বলিউড রিভাইভ হয়েছে এবং দর্শকরা আসলে সিনেমা দেখতে যাচ্ছে হলে। তার আগে কিন্তু আমি বলতে পারছি না। তো আমিও শুভ্রজিতের সঙ্গে একমত হলাম যে আমরা একটু দেখতে চাই যে বলিউড আসলে সত্যিকার অর্থে রিভাইভ হয়েছে কিনা। তো এই ছিল আমার আচ্ছা টেক বলিউড রিভাইভ নিয়ে। আচ্ছা, সায়ন তোর পয়েন্ট অফ ভিউটা বল। আমার যেটা মনে হয়, লকডাউনের পর যেরকম ভাবে বয়কট বলিউড, যেরকম ভাবে সিনেমাগুলো চলছিল না একদমই, কিন্তু 2023টা কিন্তু অনেকটাই আলো দেখিয়েছে। প্রথমে পাঠান এসেছে, পাঠান আসার পরই আমরা দেখেছি যে হ্যাঁ, লোক সিনেমা হলে ছুটবে। কিন্তু তার আগে ব্যাপারটা কি হয়েছিল, এই ওটিটি প্ল্যাটফর্ম হয়ে লোক ওটিটিতে দেখতে যাচ্ছিল সিনেমা। এবার কিন্তু এই প্যান্ডেমিকের পর একটা জিনিস চেঞ্জ হয়েছে, যেটা দেখবে আয়ুষ্মান খুরানার মুভি, ওর হচ্ছে কন্টেন্ট একটা ছোট গল্প, মানে ছোট শহর কেন্দ্রিক গল্প। তো সেই সিনেমা কিন্তু এখন সেই রকম ভাবে ওয়ার্ক করছে না, খুবই কম, ঠিক আছে, তুলনামূলক ভাবে। তার দেখবে আগের সিনেমাগুলো সব 100 কোটি প্লাস কামিয়েছে, কিন্তু এবারে ওই ড্রিম গার্ল 2টা একটু হিট হয়েছে, বাট বাকিগুলো কিন্তু ফ্লপই হয়েছে। তো মানুষ এখন ওই লার্জার দ্যান লাইফ একটা সিনেমা দেখতে চাইছে, বড় স্ক্রিনে তো দেখতে যাবো। এবার আমি যদি ছোটখাটো কোনো সিনেমা দেখি, সেটা আমি ওটিটি প্ল্যাটফর্মে দেখবো। লোকের এখন এই চিন্তা ভাবনাটা হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে। এবার যদি আমরা এবছরের হিট গুলোকে ধরি, অল টাইম ব্লকবাস্টার, তো পাঠান, জওয়ান, গদর 2, এবং আর কি হয়েছে যেন, কেরালা স্টোরি, এগুলোকে যদি ধরি অল টাইম ব্লকবাস্টার গেছে। অ্যানিমেল ঢুকছে। অ্যানিম্যাল আছে। তো এবার ডাঙ্কি আছে, এবার কি করবে এখনো পর্যন্ত জানি না, যতক্ষণ না বের হচ্ছে, ঠিক আছে। এবার এইগুলোই অল টাইম ব্লকবাস্টার আছে। তারপরে তো হিট অনেক হয়েছে, কিছু কেমন ফ্লপও হয়েছে, কিছু কেমন সেমি হিট হয়েছে, এরকম ধরনের তো আছেই। এবার আমার যেটা মনে হয়, যেরকম হচ্ছিল মানে প্যান্ডেমিকের পর, সেই জিনিসটা অনেকাংশে চেঞ্জ হয়েছে। লোক কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে। প্রীতম তুই বল তোর ভিউ পয়েন্টটা। এতক্ষণ যা যা সবাই মতামত দিয়েছে সেগুলো আমি সবার সাথে সহমত। ব্যাপারটা হচ্ছে যে কোভিড এর সময় যে সিচুয়েশনটা এসে গেছিল, তখন ওটিটিতে অনেক মানে কন্টেন্ট ড্রিভেন মুভি আসতো। তখন ওই মশালা অ্যাকশন কমার্শিয়াল মুভিজ গুলো অনেক অভাব ছিল, যেটা তখন সাউথে যে প্ল্যানটা তখন ওরা করেছিল, তখন ওরা সব ডাব মুভি বার করতো ইউটিউবে। যার জন্য তখন কিন্তু সাউথের ফ্যান বেসটা আস্তে আস্তে ইন্ডিয়াতে নর্থ সেক্টরে স্পেশালি তৈরি হয়েছিল। তো সেই অ্যাকশন কমার্শিয়াল যেটা বলিউডে এককালে অনেক হতো, সেটা কিন্তু মিসিং ছিল। এবার কোভিড এর পর এখন যে সিচুয়েশন এসে গেছে, ভাই একটা অডিয়েন্স যদি 250 টাকা দেয়, সে তো একটা থিয়েটারে গিয়ে যদি 2-2.5 ঘন্টা যদি ব্যয় করে, সে তো এন্টারটেনমেন্ট হবে না। সে যাবে, লার্জার দ্যান স্কেল দেখবে, অনেক ভিজুয়ালস দেখবে, অ্যাকশন দেখবে, হিরোর এন্ট্রি দেখবে। সেটার জন্যই তো লোকে হলে যাচ্ছে, বিগ স্ক্রিনে এনজয় করবে। তো সেটাই যদি থিয়েটারে না হয়, তাহলে লোকে কেন এত টাকা দিয়ে কোভিড এর পরে এরকম সময় খরচা করে হলে যাবে? যার জন্য কন্টেন্ট যে মুভিজ গুলো আসতো, সেগুলো কিন্তু বলিউডে পুরো ফ্লপ খেত, অনেক ফ্লপ হয়েছে। তারপরে কিন্তু যখন এই পাঠানের অ্যানাউন্সমেন্টটা হলো এবং শাহরুখ খানের কামব্যাক, তার সাথে আস্তে আস্তে যখন এই স্পাই ইউনিভার্সের অ্যাডেড এগুলো যখন হলো, এত কিছু জিনিস কিন্তু পুরোপুরি একটা মানে ওই হয় না যে একটু একটু করে যেরকম আমরা বলি যে একটু উস্কানি দিচ্ছে ব্যাপারগুলো, সেরকম অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা বাজ ক্রিয়েট করেছে। যার জন্য যখন পাঠান পুরোপুরি হিট হয়ে গেল, তখন থেকে কিন্তু এই অ্যাকশন জনারটা বলিউডে কিন্তু পুরোপুরি কামব্যাক করে গেছে। যার জন্য বলা যেতে পারে যে হ্যাঁ, অ্যাকশন এই জনারটা কিন্তু কিছুটা হলে রিভাইভ করেছে। বাট তার মানে কিন্তু এই না যে কন্টেন্ট মুভিজ কিন্তু চলেনি। কারণ এখানে যদি ধরি যে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, সেটাও কিন্তু ভালো সিনেমা হয়েছে। কি কৌশলী দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন, যে এই মুভিটা একটা যে আছে গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি না কিচেন, ওটা আমি একটু দেখেছিলাম, আমার পোষায় নেই, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি। তো এটা কিন্তু ডিপেন্ড করছে যে দুটো কিন্তু ব্যালেন্স রাখতে হবে, মানে কন্টেন্টও তুমি ব্যালেন্স রাখো, তুমি অ্যাকশন কন্টেন্টও ব্যালেন্স রাখো। কোনোর মধ্যে একটা যদি একটু বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আবার বলিউড বসে যাবে, যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন হচ্ছে। পুরোপুরি বাংলা ইন্ডাস্ট্রি এখন যেদিকে ঘুরে গেছে, কিছু কিছু চলছে ওভারডোজ হয়ে গেছে, কিছু কিছু চলছে, কিছু কিছু চলছে না, যার জন্য বাংলা ইন্ডাস্ট্রি বসে গেছে। বাট হোপফুলি এই বছরের বলিউডে যে জিনিসটার জন্য বেঁচে গেছে, যেটা আরো বলছিল সবাই, সাউথে কিন্তু এই বছরে প্যান ইন্ডিয়া বড় ফিল্ম কিন্তু আসেনি। যেরকম RRR KGF এর যে ব্যাপারটা ছিল বা পুষ্পার ব্যাপারটা ছিল, এই বছর কিন্তু আসেনি। এসছে কি জেলার, বিস্ট, এইসব মুভিগুলো, যেগুলো কিন্তু নর্থে অত হাইপ ছিল না। সেই জন্য কি না কি বলছিস? আরে কেজিএফ টুর সাথে এবার সরি, জেলারের কথা বলছি। জেলার তো এই বছর এসছে তো।
লিও আর জেলার- হ্যাঁ জেলার লিও সরি লিও জেলার লিও, হ্যাঁ জেলার আর লিও, সেগুলো কিন্তু নর্থে মোটামুটি চলেছে বাট অতটাও ভালো চলেনি, তো সেটা কিন্তু বলিউডকে একটা দিকে মানে অ্যাডভান্টেজ দিয়েছে। দেখার ব্যাপার হচ্ছে 24-এ কিরকম হয়। 24-এ কান্তারা 2 আসছে যেটা বললো, পুষ্পা 2 আসছে, এরকম কিন্তু অনেক বড় বড় মুভি আসতে চলেছে। এবার কেজিএফ আমি জানি না আসবে কি আসবে না, তখন বলিউড কিরকম প্ল্যান করে, কিরকম তাদের স্ট্র্যাটেজি হয় সেটা কিন্তু ম্যাটার করবে। বাট অবভিয়াসলি এই অ্যাকশন এই সেক্টরটা কিন্তু বলিউডকে অনেকটা রিভাইভ করেছে, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমি একটা কথা বলি শোন, এখন আপাতত 5 বছর বলিউড বেশ ভালো রকম মুভি করবে। হ্যাঁ, কেন কারণ আমি তাদের এই প্রপার কথাটা প্ল্যানিং আছে, প্ল্যান আপ আছে হ্যাঁ, মোটামুটি, এই কেন- ইউনিভার্স এত কিছু আছে, হয়ে হ্যাঁ, যাবে। আমি কনফিডেন্সের সাথে বলছি, বলিউডের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেই স্ট্যান্ডার্ডটা 2023-এ ওরা অনেকটা আপ করে দিয়েছে। আর বলিউডে কিন্তু তোর এখন মানে একটা আগে যেরকম ছিল, আমি তোকে বলছি, আমরা তখন অনেক ছোট ছিলাম, আমি 2004, 5 বা 7, 8-এর কথা বলছি, মাল্টিপল স্টার একটা সিনেমাতে রয়েছে, ঠিক আছে? মাল্টি স্টার কাস্ট, হ্যাঁ মাল্টিস্টার ক্যাশ বলে একটা ফিল্ম, অভিষেক বচ্চনের কত ফিল্ম আসতো তখন, তাদের মাল্টি স্টার, আর ঠিক আছে, তাদের 3-4 ক্যাশ জন ছিল, বড় বড় লাক actor ছিল, ইমরান খানের লাক ছিল, দাস ছিল, Exactly, অনেক exactly. এরকম মুভি ছিল। সেই এই ঢোল সিনেমাগুলো- ধামাল তখনই তো বেরিয়েছে মনে হচ্ছে। ঢোল দামাল, হ্যাঁ হ্যাঁ এই সিনেমাগুলো ব্রুটালি ফ্লপ করতো ভাই, অ্যাকশন ফিল্ম মাল্টি স্টারার, কিন্তু ফ্লপ করতো, লোকজন দেখতো না। তার কারণ কি বলতো, তখন লোকজন হলিউড দেখছে, বলিউড দেখছে, বলিউডের স্ট্যান্ডার্ড অনেকটাই ডাউন, তখন বলিউডের কোনো ইজ্জত কাইন্ড অফ ছিল না অ্যাকশন ফিল্মের। তখন টলিউড চলতো, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তখন চলতো। তখন না এরকম, হ্যাঁ। তখন মানুষের টেস্ট অন্যরকমই ছিল, ঠিক আছে? আজকে সেটা কি নেই, আজকে হলিউডের লোকেরাই বলিউডে এসে অ্যাকশন কোরিওগ্রাফি করছে, অ্যাকশন সিনে হলিউড থেকে লোকজন আসছে। ভিএফএক্স এর কথাও আমি যদি বলি, ভিএফএক্স ও ভাই বরং আমাদের এখানে হঠাৎ করে যেটা চলা কাইন্ড অফ বন্ধ হয়ে গেছে। মোটামুটি সবার মতামত শুনে যা বোঝা গেল, মিক্সড রিয়াকশনস আছে যে আদৌ বলিউড রিভাইভ করেছে কিনা ইন দ্য ট্রুয়েস্ট সেন্স। তবে ম্যাক্সিমাম জনের যা মতামত সেটা তোমাদের কাছে আছে, বা তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হয়। আমি সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে যে এখানে যে অ্যাকশন ফিল্মস গুলো এবারে ওয়ার্ক করেছে, যেটা অল টাইম ব্লকবাস্টার হয়েছে, তাদের যে ডিরেক্টররা আছে, সেই ডিরেক্টররা কি ট্রুলি ইন দিস আর্ট ফর্ম অনলি গুড? মানে ওরা কি এই আর্ট ফর্মটার জন্য ওরা পপুলার, নাকি এখানে কিছু মানে ওই কোনো স্টারের জন্য বা কোনো একটা এলিমেন্টের জন্য সেটা বেরিয়ে গেছে? তো সেটা নিয়ে আমি টেক। তো এবার শুভ্রজিৎ, তোর পয়েন্ট অফ ভিউটা তুই বল। একটু যদি আমরা মানিক শর্মা ফিল্মোগ্রাফি দিকে দেখি, তো একটা হয় না, আমি আজকে যদি বিলিভ করি যে আমার ক্যারেক্টার, যে আমি যে চরিত্রটা লিখছি সে এটা করতে পারে, আমি যদি বিলিভ করি না 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 এটা পসিবল না রিয়েল লাইফে, আমাকে প্রথমে আমার নিজের চরিত্রের উপর বিলিভ করতে হবে, আমাকে প্রথমে আমার নিজের গল্পের উপর বিলিভ করতে হবে, তারপরে গিয়ে আমি লোককে সেটা নিয়ে কনভিন্স করাতে পারবো। এখানে আমার পয়েন্ট কেন বলছি এবার দেখো, মানিক শর্মা ফিল্মোগ্রাফিতে ও প্রথম ডেবিউ করে যে ফিল্মটা নিয়ে, তার নাম হচ্ছে ব্যান্ড বাজা বারাত, দেন লেডি ভার্সেস ভিকি ভায়াল, দেন শুদ্ধ দেশি রোম্যান্স। এই তিনটে ফিল্ম স্মল টাউন, একটা একটা গল্প মোটামুটি, মাঝখানে একটু লেডি ভার্সেস ভিকি ভায়ালের একটু টোনটা একটু আপ, একটু বড় স্কেল, বাকি দুটো সেমই মোটামুটি। তারপর করে ফ্যানের ফার্স্ট হাফ বা মোস্টলি 60% লোকে ভালো বলে, যখন ক্যারেক্টারটা মানে যে ফ্যান অ্যাকচুয়ালি যে আরিয়ান না কি জানো যাও কিছু একটা হবে, তো সে যখন নিজের শহরে থাকে ওই অবধি কিন্তু গল্পটা ভালো। যেই গল্পটা ডাবরাভনিকে মানে ক্রোয়েশিয়ার যে শহরের উপরে মানে বেস করে যখন শুরু হতে থাকে, ওখানে অ্যাকশনে ছড়িয়ে লাট করে। আমার মানুষের সুদেশি রোম্যান্স আমার প্রচন্ড পছন্দের ফিল্ম। দেন ও যেগুলো ইভেন প্রডিউসও করেছে, হিচকি, সুই ডাগা, জ্যাজ ভাই জোরদার, এগুলোর একটু টোনালিটি গুলো দেখো। স্মল টাউনে একটা গল্প, যেই জনাটাতে সোশ্যাল বলবো না, বাট যে জনাটাতে মোস্টলি আয়ুষ্মানের পুরো কেরিয়ারটা দাঁড়িয়ে আছে, সেই কাইন্ড অফ ফিল্মোগ্রাফি, সেই টোনালিটির ফিল্মোগ্রাফির বিলিভারও। আমি যদি বিলিভ না করি যে আমার ক্যারেক্টারটা চন্দন কাঠের একটা বনের মাঝখানে এতগুলো লোককে মারতে পারে, আমি যদি বিলিভই না করি, তাহলে আমি লোককে কি করে কনভিন্স করাবো? আমার যদি বিলিভ না করি আমার গাড়িটাকে এইভাবে ফ্লিপ করবে, যেটা রোহিত শেট্টি অ্যাকচুয়ালি ওর যে কনভিন্সিং জায়গা, ওই যে কাইন্ড অফ ফিল্মোগ্রাফি বিলিভার, মানে আমি কাইন্ড অফ ফিল্মোগ্রাফি বিলিভারই নয়। দুটো ফিল্ম করেছে, একটা ফ্যান যেটা যতক্ষণ শহরে থাকে, যতক্ষণ ওর ওই জায়গাটাতে থাকে ততক্ষণ ভালো চলে, যেই ওই ক্রোয়েশিয়ার পার্ট গুলোতে ঢোকে ততক্ষণ ছড়িয়ে লাট করে। আমার পার্সোনালি সেটা মনে হয়েছিল। আমি শাহরুখকে সেটা নিয়ে বলেছিলাম ফ্যানে কোন জায়গাতে ছড়িয়েছে মানিক শর্মা, মনে করে দেখ একবার। পরবর্তীতে টাইগার 3-তেও
যতক্ষণ ওই ইমোশনাল দিক, আমার কিন্তু রুয়া রুয়া গানটা যেখানে প্লেস করেছে আমার বেশ ভালো লেগেছে। ইমোশনাল দিক থেকে যেই যতটা দেখেছে মানিশ শর্মা আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। যখন ফিল্মটা অ্যাকশনে আসে, অ্যাকশন একমাত্র যে জায়গাটায় ঘোড়ার যে পার্টটুকু আছে আস্তা বলের ওই বালটুকু ছাড়া অ্যাকশন যে খুব আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে তা নয়। খরচা করে দিলাম, ভালো ভিএফএক্স করে দিলাম, তারপর একটা হয় না আমার বিলিভার, আমাকে একটা পয়েন্ট ক্রিয়েট করতে হয় যেখানে আমার হিরো আসবে, মজা লাগবে দেখতে। ওই জায়গাটা, ওই অ্যাকশনে বিলিভার মানিশ শর্মা নয়। তো দু জায়গাতে যখন ঢোকে, টাইগার যখন এন্ট্রিটা দেয়, ধাপ করে মারলো, রুমালটা পড়লো, এন্ট্রিটা দেখো, সিটি মারতে মন হুম চাইবে। হুম হুম শাহরুখ যেভাবে ঢোকে, ও ছ্যাবলামি করছে কি না করছে আমি জানি না, যদি মনে হয় যে ও ওভারডু করছে দেন ওটা তো মানিশ শর্মার কল থাকা উচিত ডাইরেক্টর। আমি স্ক্রিনে কি করছি তুমি যখন লোককে দেখিয়ে দিয়েছো, তার মানে তুমি ডাইরেক্টর কল, আমি কিস্তিটা শাহরুখকে দেবো না। যখন তুমি ওভার করছো তখন তোমাকে ডাইরেক্টরকে নিতে হবে। আচ্ছা, ব্যাপারটা যেটা শুভ্রজিৎ বলছে, ব্যাপারটা এরকম হয়েছে যে আসলে সালমান খানকে যেভাবে দেখতে চায় বা যেভাবে দেখানো উচিত সেভাবে দেখাইতে পারে না। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে ধরতে পারি বিজয়কে, তালাবাদী বিজয়। ওরা দেখলেই ভাই ভালো লাগে, স্ক্রিন থেকে প্রত্যেকবার ওরে বুস্ট দেয়, মানে লাইক একজন হিরোই আসছে। ওর কিন্তু মাস্কুলার বডি নাই, কিছু নাই, বাট ডিরেক্টর জানে যে ওরা যদি এইভাবে আনি, ওরা যদি এই রকমের সোয়াগে আনা হয় দর্শক খাবে, তাই কিন্তু খায়, অটোমেটিক খায় ভাই। ওর ওইটুক মার্কেটে 300-400 কোটি নিয়ে আসে, ওর বড় মার্কেট লাগে না। না না আরে না 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 না, ওটা পয়েন্ট নয়। সাধারণ একটা কথা ভাবো, আমার আজকে পয়েন্ট অ্যানিমেল ওটা নয়, আমার সেটা তো পয়েন্ট বলছি, ওটা নয়। আমার দিচ্ছি, কিন্তু পয়েন্ট আমি ছিল এটাও বলতেছি আর কি। লিও, লিওর টোটাল একটা টোন, লিও যে টোনে চলছে সেই টোনে সালমান খানের এন্ট্রি মানায় না। লিওর টোনের জন্য লোকে গাল দিয়েছে লিওকে, বাট অ্যাজ এ ফিল্ম আমি লিও ওটিটি আসার পরে দেখলাম, ওই সময় দেখানি, ফোন আমার ভোগে গেছিল। তো লিও যখন আমি দেখলাম আমার মনে হলো লিও যে টোনালিটি, ওই টোনালিটিটা বিজয়ের যে সারা জীবন যে করেছে সেটার সঙ্গে যায় না। কিন্তু টাইগারের হুম হুম টোনালিটি তো লিও টোনালিটির সঙ্গে সেম নয়। টাইগার টোনটা একটা ওপরের আমি পিছে তুমি চালাচ্ছ, প্রেজেন্টেশনের টোনাল ব্যাপারটা শিফট বলছি, যেটা করছে বলতেছি। ছবিটা, এটা পয়েন্ট আমার। বল বল। আরে কিচ্ছু না ভাই, আ- টাইগারে সালমান খান রোজ এসে ক্যাটরিনা কাইফকে দেখে ভাবতো আর ভিকি কৌশলকে চুমু খেয়ে যাচ্ছে, দূর আমার আজকে কাজ করতে ইচ্ছা করছে। দ্যাটস হাউ টাইগার 3 ওয়াজ মেড। সায়ন এখন ভাবছে যে স্বর্ণকে একবার হাতে একদম আচ্ছা, না, দেখো আমি তোমার সাথে এটা যদি এগ্রি তোর করবো কি না মনে হয় যে ডিরেক্টরের একটা ভিশনটা থাকা দরকার, মানে একটা ফিল্ম যখন মনে হচ্ছে সে কোন শোন, জোরে ভালো আছে ডিরেক্টরের সেই ভিশন জিনিসটা সে। ছাড়া তো কিচ্ছু হয় না, ডিরেক্টরের ভিশন ছাড়া তো কিচ্ছু হয় না। কিন্তু একটা সত্যি কথা বলবো, শুভ্রজিৎ যে পয়েন্টটা বললো না, শোন মনীষ শর্মা এরা হচ্ছে কি স্টুডিও, মানে কি বলতো, মানে স্টুডিও এদেরকে না ডিরেক্ট করে দেয়। হুম আজকে মনীষ শর্মার ফুল ভিশন দেখ, রোমান্টিক সিনেমাগুলোতে অনেক কম পয়সা লাগানো থাকে, বুঝলি, হুম আর হুম ওগুলোতে স্টুডিও বেশি ইন্টারফেয়ার করে না। তোরা যারা আমাকে ফেসবুকে চিনিস জানিস, দেখবি হলিউডে 2-4টে ডিরেক্টরকে আমি কন্টিনিউয়াসলি খিস্তি মারি, বা একটা দুটো ইয়েকে আমি কন্টিনিউয়াসলি খিস্তি ইয়ে করতে থাকি। দ্য পয়েন্ট ইজ, এখানে যেখানে বেশি পয়সা লাগানো সেখানে স্টুডিও অনেক বেশি ইন্টারফেয়ার করে। মনীষ শর্মা বল বা যে কোনো ডাইরেক্টরকে বল, ইভেন কি সিদ্ধার্থ আনন্দের কথা আমি বলছি, মনে করিস না যে এদেরকে কেউ কল করে বলে না যে ভাই এরকমই। আর আজকালকার দিনে স্টার সেন্ট্রিক ফিল্মগুলো এরকম ভাবে হয়ে গেছে, স্টারেরা না ডিকটেট করে দেয় যে ওই সিনেমাতে ওই সিনটা হিট হয়েছে, আমার কিন্তু ওই রকম একটা সিন চাই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য হোল স্ক্রিপ্ট বা কি ইউনিভার্সের পার্ট বা কোন দিকে যাচ্ছে বা কি গল্প বা তোমার ভিশন কি। ডিরেক্টরের ভিশনকে লিস্ট প্রায়োরিটি দেওয়া হয় বড় বড় স্টুডিওগুলোতে, স্টুডিওগুলো টেমপ্লেট দিয়ে দেয়, আমার এটা চাই এটা চাই এটা চাই এটা চাই এটা চাই, এবং ডিরেক্টরদেরকে চুপচাপ সেটা ফলো করতে হয়। বুঝতে পেরেছিস? ফলে হুম তুই দেখবি মানে ব্যান্ড বাজা বারাত যখন বানিয়েছিল, ওটা লিটারালি প্রথম সিনেমা ছিল। হুম ওয়াইআরএফ এর খুব একটা বেশি কনফিডেন্সই ছিল না সিনেমাটা নিয়ে যে কি হবে, তাই ওরা বেশি নাক গলায়নি ওটার মধ্যে। সিনেমাটা ভালো হয়েছে। শুদ্ধেছি রোম্যান্স বা রোমান্টিক ফিল্ম বা তুই দেখবি হরর ফিল্মেও না, যেগুলোতে কম পয়সা লাগানো সেগুলো নিয়ে কেউ মাতামাতি করতে যায় না। এইগুলোতে মানে এখন আমি শুনি যে এরকম হয়, আমি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের একটা কেস হিস্ট্রি পড়ছিলাম কিছুদিন আগে, জ্যাসন স্ট্যাটাম আর ডুয়ান দ্য রক জনসন মারামারি করেছে এই নিয়ে যে কে কাকে কটা পাঞ্চ মারবে। পাঞ্চের নাম্বার নিয়ে হিরোদের মধ্যে ইগোর লড়াই হচ্ছে অন সেট, ঠিক আছে, বিহাইন্ড ক্যামেরা এইসব ড্রামা চলছে। আমাদের এখানেও এসব ড্রামা চলে, আমরা খবর পাই না, ঠিক আছে, এগুলো বাইরে আসে না। টাইগার 3 পুরো একটা স্টুডিও ফিল্ম, দেখেই বোঝা যায় যে না এখানে এরকম লাগবে। ইভেন কি আমি দেখছিলাম টাইগারের যে এন্ট্রি সিকোয়েন্সটা, ওই একটা ফিল্ড মতো জায়গাতে একটা লোক উড়ে গিয়ে একটা ঝুড়ির ওপর পড়লো, পুঁতিদানার মতো কিছুটা খাবার ছিল সেগুলো সব উড়ছে,
টাইগার ওয়ানে সেম একটা সিন ছিল, ওই অ্যাস্ট্রের ওপর গিয়ে পড়বে আর সিগারেটের যে সিগারেটের বার্ডস এগুলো ওড়ে। হুম। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা কিন্তু কোনো কল ব্যাক মুভমেন্ট নয় যে আমি ওইটাকে কল ব্যাক দিচ্ছি, কল ব্যাক এরকম ভাবে হয় না, তুমি আরো গ্র্যান্ড ওয়েতে তুমি কেন দেখাচ্ছ না, ঠিক আছে? আর টাইগার থ্রির যেটা মেন প্রবলেম না ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায়, সিন এলিভেশন কোথায়, ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। আমি বুঝতে পারি না, সমস্ত কিছু অনিরুদ্ধ রবিচন্দ্র বা রবি বাসুরকে দিয়ে করানো পসিবল নয়, আমি মানলাম। At আরে least বিশাল তুমি শেখারকে এরকম- দিলেই হয়ে যেত কাজ এটা। হ্যাঁ, যে ওদের মতো কিছু একটা টেস্টের তো করুক, বাট নেই ওই সমস্ত জিনিসপত্র। কি মানে কি দাঁড়ালো কি মানে অ্যাকশন আমি ফিল্ম করার এখানে জন্য একটা কথা একটা বলতে চাই, না আমি এখানে একটা পয়েন্ট ধরে তুলতে চাই। ব্যাপারটা হচ্ছে টাইগার থ্রি বা ফ্র্যাঞ্চাইজি নিয়ে যখন কথাটা উঠছে, মনীষ শর্মাকে নিয়ে যখন বক্তব্যটা উঠছে, এখানে ওয়াইআরএফ এর প্রোডাকশনের হাত অবশ্যই অবশ্যই আছে। কারণ এই পুরো ফ্র্যাঞ্চাইজিটার যে মেন যার মাথা থেকে এসছে সে হচ্ছে আদিত্য চোপড়া। তার মাথা থেকে সব গল্পগুলো আসছে, তার মাথা থেকে সবকিছু আসছে। ভুল। আচ্ছা হ্যাঁ, স্বর্ণজ্যোতি বল বল বল। টিআরপি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওই আইডিয়াটা দিয়েছিল। এরা কি করে আচ্ছা মনে করে রে যে দুটো টাইগারের সিনেমা করে দিলাম যার সাথে স্পাই ইউনিভার্সের না 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 না, আচ্ছা ওরা আইডিয়া দিয়ে, না না আমি ইন দ্য সেন্স বলছি, না না আমি যেটা, না না শোন, আরে আমি যেটা বলতে ওয়ার চাইছি সেটা হচ্ছে পর্যন্ত কনসেপ্টটা বা এই যে গল্পগুলো যে কি কোনটা পর কোনটা বা কিভাবে হবে, কি এলিভেশন হবে, সব এক্সিকিউশন গুলো কিন্তু প্রোডাকশন হাউস করছে, ওয়াইআরএফ করছে অবশ্যই। কিন্তু সব প্রোডাকশন হাউস যে সেম সেটা কিন্তু কথা না। কারণ আমি যদি জওয়ানের কথা বলি, জওয়ানে কিন্তু রেড চিলিজ কিন্তু অ্যাটলির ওপর কিন্তু কোন রকম ডিক্টেটরশিপ বা কোন রকম কিন্তু অথরিটি চালায়নি। সেখানে কিন্তু অ্যাটলিকে মোটামুটি দিয়েছিল যে ঠিক আছে তুমি স্ক্রিপ্ট রেডি করো, তুমি স্ক্রিপ্ট বানাও। হ্যাঁ আমি এরকম শুনেছি যে স্ক্রিপ্ট নিয়ে অনেকবার এখানে চেঞ্জেস হয়েছে, কারণ শাহরুখ খানের নাকি স্ক্রিপ্ট পছন্দ হয়নি। স্ক্রিপ্টে চেঞ্জেস তুমি করতে পারো, সেটা হয়তো প্রোডাকশন হাউসের বা যে স্টার তার উপর হয়তো একটু রাইট থাকতে পারে, বাট পুরো যখন স্ক্রিপ্ট রেডি হয়ে গেল, এই যে এলিভেশনের ব্যাপারগুলো, সিনটা এরকম হবে, হিরোকে এরকম রিপ্রেজেন্ট করবে, সেখানে কিন্তু আমি শুনিনি যে জওয়ানের সময় রেড চিলিস ইন্টারফেয়ার করেছে বা শাহরুখ খান ইন্টারফেয়ার করেছে, এরকম কিন্তু আমি শুনিনি। সো এটা পুরোপুরি প্রোডাকশন হাউসের উপর ডিপেন্ড করে। এবং এবং আমি বলছি 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 ইভেন ডিরেক্টরের উপর ডিপেন্ড করে যে ডিরেক্টর হিরোকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, সেটাও কিন্তু অনেকটা নির্ভর করে। ডিরেক্টর যদি সেই স্টারের যদি ফ্যান পালসটা যদি বোঝে যে আমি যদি তাকে সিম্পল ওয়েতেও এইভাবে যদি রিপ্রেজেন্ট করলে মানে অডিয়েন্সরা সিটি মারবে, তাহলেও কিন্তু সেটাও কিন্তু একটা ডিরেক্টর সফলতা হয়। কারণ এখানে থালাপতি বিজয়কে লিওতে যেভাবে রিপ্রেজেন্ট করেছিল, আমি কিছু হল রিয়াকশন দেখছিলাম, অডিয়েন্সরা পুরোপুরি পাগলে গেছে সেই রিয়াকশন দেখে। মানে খুব হাইফাই লেভেলের রিয়াকশন হয়নি, বাট অডিয়েন্সরা কিন্তু সেটা মোটামুটি এনজয় করেছে। এবং ওই যে ক্রেডিট সিনের শুরুতে যে থালাপতি বিজয়কে যেরকম দেখে যে ক্রেডিট সিনটা শুরু হলো, টাইটেল কার্ডটা, এরকম কিছু নতুন নতুন করতে হয়, যেটা কিন্তু আমি যতদূর তোদের মুখ থেকে শুনলাম টাইগার থ্রি ব্যাপারটা যদি বলি, সালমান খানকে সেভাবে করেনি। বাট টাইগারের মধ্যে যদি আমি কথা বলি, টাইগার পার্ট ওয়ানে সালমান খানের এন্ট্রিটা ভাই আমার কাছে সেরা থাকবে, কোনো কথা না। ওই এন্ট্রিটা সালমান খানের বেস্ট, ওই এন্ট্রি বেস্ট। ইভেন খারাপ থাকেনি। হ্যাঁ, ইভেন আমি যদি রাধে যদি বলি, ওয়ান্টেড আর রাধের মধ্যে, ওয়ান্টেডে সালমান খানের যে এন্ট্রিটা ছিল, যেটা প্রভুদেবা তাকে যেভাবে এনেছিল স্ক্রিনে, রাধেতে কিন্তু প্রভুদেবা সেখানে ডাহা ফেল করে গেছে। সো এটা তোমার পারেনি। সো এটা তোমার প্রোডাকশন হাউস তো থাকেই, তারপর ডিরেক্টরের ভিশন কিরকম, সে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাইবে, সে যদি চায় তাহলে কিন্তু ওইটুকু সিন চেঞ্জেস করতেই পারে। এটা কিন্তু শুধু একতরফা হয় না, দুজনের ওপরে কিন্তু ডিপেন্ডেন্ট থাকে। তো এটাই হচ্ছে আমার মতামত। কথা বলবো মানে বলা হবে বলে বুঝলাম, তখনই আসলে আমার একটা জন্য মানে একজন ডিরেক্টরের নাম মাথায় আসছে। তার লাস্ট সিনেমা দেখার পর আসলে আমি একটু মানে এতটাই ডিপ্রেস হয়ে গেছিলাম যে আসলে এইগুলা কেন বানাইছে বা কেন বানাইছে বা তার হাতে আসলে কে দায়িত্ব দিছে সিনেমা ডিরেক্ট করার। নামটা হচ্ছে বিকাশ ভেল। লাস্ট যে সিনেমাটা বানাইছে সেটা হচ্ছে গানপাত। ও বাবা, তো এই যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে একজন ডিরেক্টর তার জোন থেকে বেরোয় কাজ করতেই পারে, স্বাভাবিক। অনেক সময় সাকসেস হচ্ছে, অনেক ডিরেক্টর সাকসেস হয়েছে, হয়তো বা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। তো সবাই যে পারবে এমনটা কিন্তু না। তো এট লাস্ট ডিরেক্টরকে একটু যাচাই বাছাই করতে হবে যে আসলে পারবে কিনা। যেটা কথা হচ্ছিল মানিশ শর্মাকে নিয়ে এসে ওই ফরম্যাটে গেছে, ধাম করে তার হাতে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে টাইগার থ্রি, এত বড় একটা সিনেমা যেখানে সালমান রয়েছে, শাহরুখ রয়েছে, এত বড় একটা ব্যাপার, এবং এইটা পুল আপ করতে হবে। হ্যাঁ, এটা একটা না পুল আপ আমি করতে একটা হবে, কথা ঠিক বলি আছে। এখানে, মানে হৃদয় ভাই, ছোট একটা কথা বলছি। হুম। এরকম একটা রিউমোর আছে, মানে রিউমোরও ঠিক না, মানে আমার একটা ক্লোজ বন্ধু বান্ধবের গ্রুপ রয়েছে যারা বম্বেতে থাকে, এসব জিনিসপত্রের সাথে খুব ক্লোজলি অ্যাটাচ।
এরা বলছে ইভেন কি যে বিকাশ বহলকে গানপাতের জন্য নাকি ইচ্ছা করি নাকি নেওয়া হয়েছে, যে তার লিটারালি কোনো সে নেই, জাস্ট ডে টু ডে গিয়ে শুটিং জায়গাটাকে খালি দেখে হবে করতে। ওরা জানে যে অলরেডি ফ্লপ হবে, ফ্লপ হলে যেহেতু ব্লেমটা চাপিয়ে দেওয়া যায় সেই জন্য, এবং ডিরেক্টরকে নাকি এই বলে আনা হয়েছে যে ঠিক আছে তুমি তো ছোট সিনেমা করেছো, তোমাকে বড় স্কোপ দিচ্ছি, তোমাকে বেশি কাজও করতে হবে না, আমরা তোমাকে বলে দেবো কি করতে হবে। এবার ডিরেক্টররা কি হয়, ওদের তো পয়সার দরকার। দেখ ভাই, দিন গেলে পরে সিনেমা কিন্তু সবাই মানে আর্টিস্টিক চিন্তা ভাবনার জন্য কিন্তু করছে না, ওটা ওদের কাছে মানে রুজি করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। এবার আমাকে আজকে যদি একটা বড় স্টুডিও থেকে যদি বলে যে ভাই আসো, তোমাকে বেশি মাথাও লাগাতে হবে না, আমরা তোমাকে বলে দেবো, তুমি খালি জাস্ট তোমার নামটা দাও, কিন্তু হিট হয়ে গেলে পরে কিন্তু সবাই তোমাকে নিয়ে আলোচনা করবে, যে কেউ চলে যাবে, যে কেউ চলে যাবে। আর এই করে বিকাশ বহল অ্যাকচুয়ালি নিজের ইমেজ কিন্তু গানপাত দিয়ে পুরোপুরি টার্নিশ, মানে লোকটা কুইন বানিয়েছে, ভাবা যায়। ইভেন আমি সেটাই গুডবাই বলছি ইজ তো, নট আ ব্যাড আসলে ফিল্ম। ওর যে ফরম্যাটটা, গুডবাই, ও যে সুপার 30, সিনেমাগুলো বানাইছে, সেটাই বলছি আর আমি। চিল্লার পার্টি তো দেখছিলাম, হ্যাঁ। তো এই ওর যে ফরম্যাটটা আসলে ওখান থেকে ধাম করে এসে গান পাতে হাত দিছে, এবং গান পাতে হাত দেওয়ার পরে আসলে নামটা নষ্ট করছে, যেটা বলতে পারি আসলে। এখানে ইভেন কি আরেকটা তুই ব্যাপার দেখ, বলতে চাই। এটাই কিন্তু হচ্ছে, পাবলিক হ্যাঁ, কিন্তু ডিরেক্টরকেই কিস্তি মারছে, পাবলিক কিন্তু টাইগার 3 ডিরেক্টরকে ধরেই কিস্তি মারছে, মানে হ্যাঁ, গানপাতের একটা সময় না, ইয়েকে একটা সময় তো কি নায়কটা গালাগাল দেওয়া হতো যে ও পারে না, কিন্তু মানুষ এখন বোঝে যে না, নায়কের দোষ না, ডিরেক্টর যেভাবে লিড করে সেভাবেই সিনেমা হয়। যেটা বলতেছিল যে প্রোডাকশন ওদের যে ব্যাপারটা, সম্ভবত বিকাশ বাগনানি, পূজা এন্টারটেইনমেন্ট সম্ভবত, তোর কয়েকটা হ্যাঁ সিনেমা হ্যাঁ। আমি তোমার নাম বলি, বেল বটম ইনভেস্ট করছে টাকা এখানে, সে কাঠপুতলিতে ইনভেস্ট করছে, ঠিক আছে। তো এরকম কয়েকটা সিনেমাতে সে ইনভেস্ট করছে যেগুলো দেখার ও কুলি নাম্বার 1 রয়েছে। তো তো এই হচ্ছে আমি তার আমার ইনভেস্টমেন্ট। পয়েন্টে দেখতে পাচ্ছি, মানে থিওরিটা তুই দেখবি ম্যাচ করে, হ্যাঁ, এরাই সেটাই কুলি বলছিলাম যে নাম্বার আসলে ওয়ানের মতো। এই যে প্রোডাকশন হাউসের যে ব্যাপারটা সাগর যদি বললো, সেটা আমরা কিছুটা অ্যাকসেপ্ট করতে পারি, কারণ হচ্ছে এর এই এর প্রোডাকশন হাউস নেক্সট বড় কিন্তু বড় বড় সিনেমা হাত মিয়া ছোট দিছে। মিয়া, হ্যাঁ হ্যাঁ, সেই হ্যাঁ, মতো। তারপর আবার সাবধান। গানপাত 2, তারপরে গানমাত 2। অ্যানাউন্সমেন্ট টিজার, সেটাকে আমি রোস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে, আমি তো খালি তার সিনেমাটা আসবে বলবো বালের সিনেমা বলে মিটে আলী যাবো। এরপরে আব্বাস হচ্ছে জাফর শেষ না হয়ে না, যায়। ডিরেক্টর কিন্তু ভালো, আলী আব্বাস জাফর, দেখা যাক। এরপরে তারা করবে হচ্ছে গানপাত 2, মানে এই প্রোডাকশন হাউসটা যেটা বললো সেটা অ্যাকসেপ্ট করতে হয়, কারণ হচ্ছে এরা এমন এমন সিনেমা নিছে, এমন এমন ডিরেক্টর নিছে, যে সিনেমাগুলো আসলে সিনেমা হয়নি, মানে সিনেলি পানা হয়ে গেছে, যেগুলো দেখার পর দর্শকরা এই প্রোডাকশন হাউস এবং এই প্রোডাকশন হাউসের সঙ্গে যারা কাজ করে ডিরেক্টররা, তাদের সিনেমা নেক্সট টাইম দেখতে আর চাবে না। তো দায়ভারটা আসলে কাকে দেবো যায় না, তবে কিছুটা আসলে স্বর্ণজ্যোতির ব্যাপারটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি। পাশাপাশি আসলে সব ডিরেক্টর যে আসলে তার জোন ভেঙে ভালো কাজ করতে পারে, এটাও আসলে বিলিভ করা যাবে না আসলে। যখন একটা বড় প্রজেক্ট দেওয়া হবে যেখানে 300-400 কোটি, আসলে টাকা তো তাদের যাচ্ছে, আমরা যতই বলি টাকা তাদের যাচ্ছে, অবভিয়াসলি তাদেরকে আরেকটু চিন্তা করতে হবে এবং অডিয়েন্সের ব্যাপারটা চিন্তা করতে হবে, যে আসলে অডিয়েন্সের সঙ্গে কানেক্টিং হয় এমন কোনো সিনেমা তারা বানাতে পারবে কিনা। বিকাশ ভাইয়ের একটা সিনেমা আছে যেটা আমি অনেকবার দেখছি, আমি রিপিট ভ্যালু বলেছি, ওটার অনেকবার আছে, ওটা 1000 বার দেখতে পাচ্ছি, সুপার 30। আর সেই লোকটা গানপাত বানাইছে, আসলে এখানে আর বলার কিছু নাই। তো এরকম ঘটে আসলে, যেটা মনসানোর ক্ষেত্রে ঘটছে, বিকাশ ভাইয়ের ক্ষেত্রে ঘটছে, এরকম। পূজা হ্যাঁ, এন্টারটেনমেন্টের এই প্রত্যেকটা ফিল্মই কিন্তু খারাপ গেছে, যেরকম এখন কথা হলো। হ্যাঁ, হ্যাঁ, একটা এক্সেপশনাল এই বছর বেরিয়েছে, যেটা হয়তো কেউ নোটিসই করেনি, এই খারাপ 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 খারাপের মধ্যে দিয়ে ওটাও বেরিয়ে গেছে, বাট কি? ওটিটিতে সিনেমাটা আসার পর আমি দেখেছি এবং আমি বলছি রানীগঞ্জ। মিশন না না রানীগঞ্জ। ধুর, ইস ইটস আ ভাই। গুড ফিল্ম, ইটস এ গুড Exactly, ফিল্ম, exactly. শুধু সিজিআই ভিজুয়াল এফেক্টস খারাপ, বাট হ্যাঁ ফিল্মটা বাকি ভালো, ঠিক আছে, বাকি ঠিক আছে, ফিল্মটা সেটা ভালো। ঠিক আছে। আমি কালকেই প্রথম দেখেছি। কথা হচ্ছে আমার যেটা মনে হয় না, অক্ষয় কুমারের থোপরা দেখে সিনেমাটা ফ্লপ গেছে। না, অক্ষয় কুমারের নিজের আমার মনে প্রচুর হয় জোশ আছে। টাইমটাই ভুল গেছে, 6 আরে অক্টোবর রিলিজ করা হয়েছিল, টাইমটাই আরে আরেকটা ভুল কথা ওটা ছিল। বলে, আমি নয়, সিনেমাটা দেখি তুমি নাই, তো যদি আমি 3 কোনো মাস ছাড়া ছাড়া সিনেমা রিলিজ করাও, তাহলে কে যাবে তোমার সিনেমা দেখতে 14 বার? ঠিকই, সারা প্রত্যেক 12 মাসে 13 পার্বণ মতো অবস্থা, টাকা মুভি কি এসেই সবার যাচ্ছে, নাকি? একটা এসেই সিনেমার যাচ্ছে, হাইপ এসেই তৈরি যাচ্ছে। করতে হয়। প্রথম কথা, এই সিনেমাটা কোনো হাইপই তৈরি করেনি, দুম করে রিলিজ হাইপই হলো, নেই, 15 হাইপ দিন আগে বলে ট্রেলার ওরকম ছাড়লো, ভাবে 15 দিন হাইপ বাদে হয় রিলিজ না। হয়ে গেল। তুমি কোনো বলে দিচ্ছ প্রমোশন যদি নেই, অন্য গান কোনো স্টার গানের হতো, হাইপ নেই, কিচ্ছু নেই। এটা যদি আমি বলছি শোনো, এটা যদি বছরে একবার আসতো বা 6 মাস ছাড়া একবার আসতো সিনেমাটা, তাহলে কিন্তু একটা হাইপ থাকতো। ওরা সিনেমাটা কিন্তু প্রমোশন। খারাপ নয়, তোরা আরে দেখিস, সিনেমাটা সত্যি ভালো দেখেছি সিনেমাটা। আরে দেখেছি দেখেছি। দাঁড়াও। আমি দেখি না, আমি ইমোশনাল চেষ্টা পয়েন্ট করবো গুলো দেখার জন্য। ভীষণ ভাবে কাজ করে। রানীগঞ্জ ভাই আমি প্রথম দিন প্রথম শো গিয়ে দেখেছি হলে, ফাঁকা হলে। আমি আর আমার বন্ধু বাদ দিয়ে দুটো কাপল ছিল, তারা সিনেমা দেখতে আসেনি, ঠিক আছে। তারা আমাদের তোর পেছনে কি মনে বসেছিল হয়? গান। দেখ ভাই, মিশন রানীগঞ্জ
অত টাইটলি, মানে অত অল্প সময়ের মধ্যে আমি তোকে বলি, ফার্স্ট হাফটা তো ফিলই করতে পারিনি, ঝড়ের গতিতে বেরিয়ে গেছে এবং খুব এনগেজিং ছিল ফার্স্ট হাফটা। এক্স্যাক্টলি সেকেন্ড এক্স্যাক্টলি হাফটা হুম। সিনেমাটা হালকা একটুখানি ল্যাগ করে, যখন কনফ্লিক্ট গুলো, মানে ওই ল্যাগটাকে ল্যাগও বলে না, মানে আমাদের হ্যাবিট হয়ে ওটা গেছে। গল্পের ফ্লো, মানে ওটা না, করেই ওটা হয়েছে ওরম ভাবে। ওটা তোকে তো দেখাতেই হবে না কিছু, তাহলে তুই দেখাচ্ছিস কি? মানে রাক্ষাবন্ধনের মতো না যে সেকেন্ড হাফ বলে কিছু এক্সিস্টই করে না অ্যাকচুয়ালি। না, দ্য থিং ইজ যে অ্যাকচুয়ালি ও মাই গড 2 আর মিশন রানীগঞ্জ এই দুটো সিনেমা কিন্তু ভালো ছিল, বাট অক্ষয় কুমার এখন এন্টারটেইনিং প্রিন্সের মতো হয়ে গেছে। ওএমজি 2 তে অক্ষয় কুমারের ক্যামিও অ্যাপিয়ারেন্স ছিল, প্লিজ ওটা ওর জন্য চলেছে, এটা বলিস না, ওটা এটা ওর মানতে সিনেমা পারবো না। বলা চলে না। এটা ওর সিনেমা না ভাই, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা ওর ফিল্ম না। আচ্ছা, যেহেতু আমরা যেটা না বলিউড সেটা নিয়ে না। কথা বলতে, আচ্ছা যেহেতু বলিউড নিয়ে কথা বলতেছি, ডিরেক্টরের ব্যাপারে অ্যাড হইলো, এখানে একটু বলতে চাইবো হচ্ছে বিবেক আগ্নেয়ত্রীর কথা। সে হচ্ছে কাশ্মীর ফাইল কেরালা দিয়ে স্টোরি। বেশ, হ্যাঁ কাশ্মীর ফাইল দিয়ে বেশ সারা ফেলছিল, বেশ বড় বড় কথাও বলছিল। দেন হচ্ছে অ্যাডাল্ট সিনেমা নিয়ে অনেক কথা বলছিল, বাট ওই বেচারা যে কি বানাচ্ছে সেটা আমরা সবাই জানি। তার ভ্যাকসিন একটা বল সিনেমা কি হলো আসছিল, আলটিমেটলি? হ্যাঁ সেই এটা তবে আমি কিন্তু বলতে আসলে, তার ভ্যাকসিনরে আসলে কি অবস্থা। কি হয়েছে তাহলে ওটা আমি তার জানি এই না। যে একজন ডিরেক্টর আসলে একটা ফরম্যাট মানে মজা পাইলো যে কাশ্মীর ফাইল হিট হইছে, দেন হচ্ছে হ্যাঁ। আমি ভ্যাকসিনর করি, এই ফরম্যাটটা আসলে তোমরা কিভাবে দেখো? তার আগে বানাইতো দেখ, কিন্তু সে হচ্ছে হেটো স্টোরি বা ওই টাইপ সিনেমা, যেগুলোকে সে এখন বলে যে বাজে সিনেমা, এগুলো কেন বানায়, ইয়ং জেনারেশন খারাপ হয়ে যাবে, ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাবে, বাট সে কিন্তু একসময় ওটা একটা আলটিমেটলি ফ্র্যাঞ্চাইজি ওই ফর্ম বানাইতো, করে তার দেবে, ওই যদি বাজে ফরম্যাটটাই। সিনেমা বলে কিচ্ছু হ্যাঁ বলার নেই আমার, যাই হোক। তো দেখ তার তো বিষয়ে আসলে তোমাদের কি আমি মতামত? সিম্পল একটা কথা বলি, এই তোর আমাদের দেশে তো এই সুরসুরি দেওয়া হিন্দু অডিয়েন্সদের। রাইট উইং এজেন্ডা এসব জিনিসপত্র নিয়ে কথাবার্তা তো হয় অনেকে। হুম। এবার মানে বিষয় আছে, আমি একদম অনেস্টলি বলছি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, যখনই এই রিলিজিয়ান নিয়ে ভার্সেস জিনিসপত্র যখনই আসে না, তখন লোকে ওই মারদাঙ্গা দেখতেই পছন্দ করে। আমাদের দেশের মানুষের অ্যাচিভমেন্ট নিয়ে যদি আজকে সিনেমা হিট হওয়ার যদি হতোই, তাহলে শ্যাম বাহাদুর আজকে 600 কোটি কামাতো আর অ্যানিমেল আজকে 100 কোটি কামাতো। ব্যাপারটা হচ্ছে কি, প্যাট্রিয়টিজমের অ্যাঙ্গেল আমাদের দেশে শুধুমাত্র 15ই আগস্ট কাজ করে, সারা বছর কাজ করে না, ঠিক আছে? আর তাও যদি মানে গদর টুর মতো খাজা সিনেমা যদি আসে, যে পাকিস্তানকে একদম কেলিয়ে করে দাও লাট, পাকিস্তানকে কেলিয়ে লাট করে দাও, পাকিস্তান, আমি কোনো তবে প্রবলেম নেই, চলবে, ঠিক আছে? তবে গিয়ে চলবে। আমি তবে এটা গিয়ে চলবে। ট্রেলার রিভিউর সময় আমি বলেছিলাম যে কাশ্মীর ফাইল উত্তরপ্রদেশের যেইখানে লোকজন গ্রাম ছুটি নিয়ে পুরো দেখতে গেছে, তারা ভ্যাকসিন ওয়ারের মতো ইনফরমেটিভ সিনেমার ব্যাপারে তারা কেয়ার করে না, তারা আমাদের দেশের সায়েন্টিস্টের ব্যাপারেও তারা কেয়ার করে না। কারণ ওটা কিছুই নেই সেরকম। তবে হচ্ছে মুসলিমরা বাজে, তাই কিন্তু কাশ্মীর ফাইল আর কেরালা স্টোরি কিন্তু ওয়ার্ক করেছে। যারা আমি শিক্ষিত, কিন্তু তোমার ভ্যাকসিন ওয়ার্ড দেখেছি, খারাপ নয় কিন্তু। না দাঁড়া, আমি দেখিনি আমার। আমিও আমি দেখিনি, আমি ভ্যাকসিন দেখিনি। আমি হলে গিয়ে দেখেছি, হলে মাত্র 4টে লোক ছিল। ভ্যাকসিন যথেষ্ট ভালো একটা সিনেমা, দেখলাম, রিভিউ করলাম, রিভিউ করার পরে আমাকে একজন অডিয়েন্স বলছে যে আইসিএমআর বানায়নি, ভারত বায়োটেক বানিয়েছে, এরা তো কেন আইসিসিআর কে পুরো একদম ইয়ে দিয়ে। এবার টু বি ভেরি অনেস্ট, আমাদের দেশের পলিটিক্স নিয়ে এত বেশি প্রোপাগান্ডা হয় না, তুই যে গুগলে গিয়ে দেখ, ধ্রুব রাটির মতো আবাল ড্যাশ ড্যাশকে আমি ফলো করি না, আমি নিজে রিসার্চ করে, গুগলে রিসার্চ করে 4টে রিপোর্ট দেখে যা বুঝবো সেটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? আমি ওই জ্ঞানের ক্র্যাশ কোর্স 15 মিনিটে আমি শিখে গেলাম একটা ইউটিউবারের থেকে সব, এতে আমি একদমই বিশ্বাস করি না, ঠিক? এবার নাও দ্য থিং ইজ যে আমি যখন রিসার্চ করতে যখন নামলাম ভাই, যে না আমি চেক করি, আমাকে একদম সাবস্ক্রাইবার বলছে যে আমি দেখি, সেখানে কি ভাই এত ঘোটালাবাজি রিপোর্টে ভর্তি, ও বলছে, ও এই বলছে, যে আমি ডিসাইডই করতে পারছি না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। মোটামুটি সেকেন্ড কোশ্চেনের কভার আপ হয়ে গেছে, থার্ড কোশ্চেনে আমি মুভ অন করছি। থার্ড কোশ্চেন যেটা হচ্ছে, প্রত্যেক এই বছরে তো বড় বড় সুপারস্টার যারা সামহাও কোনোভাবে সাকসেস পায়নি লাস্ট কিছু বছরে, তারা এখানে সাকসেস পেয়েছে এই বছরে, এবং সেই জন্য মানে মানে তাদেরকে সুপারস্টার বলা হয়, এবং সেই সুপারস্টারদের প্রচুর ফ্যান্স আছে, এবং এই ফ্যান্ডামটাকে কেটার করে অনেক সিনেমা কিন্তু চলে, তো খারাপ হলেও সেটা চলে, যেরকম কিসি কি ভাই কিসি কি জান চলেছে, ঠিক আছে, ডিনাই করা যাবে না। তো আমি বলতে চাইছি যে এই স্টারডামকে কেন্দ্র করে কি সিনেমা চলে, মানে ওটাই কি অ্যাকচুয়াল রিজন সিনেমা চলার বা লোকেদের হল ভিজিট করা,
বা আমাদের যারা ইউটিউব ফ্র্যাটার্নিটি আছে তারাও অনেকে স্টারডাম নিয়েই কিন্তু কথাবার্তা বলে নানা রকম স্টারদের নিয়ে। তো সেইভাবে কি মানে আলটিমেটলি এটাই কি এখন একটা মানে মানে প্রোপাগ্যান্ডা হয়ে গেছে যে স্টারডামকে কেন্দ্র করে ফিল্মও চলবে বা চ্যানেলও চলবে বা সবকিছু চলবে? আমি বলতে চাই এটা কিন্তু একটা লম্বা ডিসকাশন হবে, কারণ এখানে আমি আমাদের বলিউড ছাড়াও আমাদের টলিউডকেও কিন্তু ধরবো। হ্যাঁ, যখন স্টারডাম বললি, হল ভিজিট বললি, এত ঢালিউড কিছু কেন হবে বললি, না? ঢালিউড ঢালিউড কেন হবে না? শাকিব শাকিব খান, খান, oh my শাকিব God, এরকম খান, করেছে, শাকিব খান, ফাটিয়ে এটা করেছে, আমার oh part, my শাকিব God. খান, ছিটকে গেছি। এটা আমার পার্ট, এটা আমার পার্ট। কিন্তু আমাকে তোমরা একটা আচ্ছা, কোয়েশ্চেন আচ্ছা আচ্ছা আচ্ছা, আলু ওয়ান বাই ওয়ান মানে কৌশালিনী যদি সুপারস্টার হয় ফ্যান্ডামে ফার্স্ট পয়েন্ট শাকিব। ব্যাপারটা হচ্ছে যে স্টারডাম ছাড়াও কিন্তু এসব স্টান্ট, এসব হল ভিজিট কিন্তু এগুলো মানে অনেকটা কিন্তু একটা ফিল্মকে মানে বুস্ট করে বা এরকম কিন্তু এফেক্ট করে, যেটা বলিউডে তো হচ্ছেই, যেরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। যদি আমি OMG 2 নিয়ে কথা বলি, OMG 2 রিলিজ হওয়ার আগে অনেক রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে যে এটা এত ঘন্টার মুভি হবে, এখানে অনেক কাটছাট করা হচ্ছে, CBFC এই করছে, হ্যান করছে, ত্যান করছে। তো এগুলো কিন্তু এক একটা ওরা মানে এগুলো মার্কেটিং স্টান্ট বলা যেতে পারে যেগুলো করে। এবং তারপর তো ইউটিউবাররা তো আছেই, সেটার বিগেস্ট এক্সাম্পল আমাদের এখানকারই যদি ধরি, সব বসে আছে বড় বড়, ডেলি বক্স অফিস কালেকশন, ডেলি রেকর্ড ভাঙছে, ডেলি হল ভিজিট করে মানে উৎফুল্ল হয়ে যাচ্ছে, এগুলো তো হতেই থাকে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশি ম্যাটার করে আমাদের এখানকার। আমি যদি বলিউডকে বাদ দিই, টলিউডে কিন্তু এই জিনিসগুলো, এই যে ডেলি বক্স অফিস বা ডেলি পাবলিক রিয়াকশন, সেটা ঠিক হোক বা কিরকম গোজামিল হোক, এগুলো কিন্তু একটা ফ্যান বেসকে ক্যাটার করে করা হচ্ছে, এবং সেই ফ্যান বেসের কিন্তু লোকরা যাচ্ছে, কিছু যাচ্ছে, কিছু যাচ্ছে না, কিছু পিআর স্টান্ট হচ্ছে, কিছু জন টাকা খাওয়াচ্ছে, কিছু জন হয়তো কন্ট্যাক্ট করে বলছে যে তুমি এরকম ভিডিও করো। এবার এগুলো কতটা সত্যি কতটা হয় আমি বলে দিচ্ছি, আমার আইডিয়া নেই, বাট হতে পারে, আমি সেই বেসিসে বলছি। এরকম স্টান্ট কিন্তু অনেক আজকাল হচ্ছে। তো সেগুলো কিন্তু একটা ফিল্মকে অনেকটা কিন্তু মানে একটা বুস্ট দেওয়া বা একটা অ্যাডভান্টেজ দেওয়া যেরকম ডিপেন্ড করে, সেরকম কিন্তু ফেক রিভিউটাও কিন্তু ডিপেন্ড করে। একটা ভালো মুভিকে যদি কেউ ফেক রিভিউ দিয়ে যদি ছেড়ে দেয়, সেটা নিয়ে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়, অডিয়েন্সটা কিন্তু ওই মুভিটা গিয়ে আগে দেখবে। তারা কিন্তু জানতে চাইবে যে এই রিভিউতে এই এই জিনিসগুলো যে বলা হয়েছে, এই এই ঘটনাগুলো যে বলা হয়েছে, এরকম ব্যাশিং করা হয়েছে, সেটা কি সত্যি ফিল্মে আছে। এটার জন্য কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু হলমুখী হবে, একটু হলেও কিন্তু রেভিনিউ করবে, সে ব্যাপারটা ফিল্মটাকে কিন্তু বুস্ট করবে। তো এই ফ্যাক্টর গুলো কিন্তু অনেকটা ডিপেন্ড করে স্টারডাম ছাড়াও। আজকাল স্টারডাম বলতে গেলে শুধু যারা লয়াল ফ্যান তারাই কিন্তু ফিল্মটা যায় দেখতে, তারা 3 বার 4 বার দেখলো। এরপর আসা হচ্ছে অডিয়েন্সদের, তারা কিন্তু বাকি যে এই যে এত যে কন্ট্রোভার্সি হচ্ছে বা এত যে ফেক রিভিউ, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বাকি অডিয়েন্সটা যায়, তার সাথে ওয়ার্ড অফ মাউথটাও কিন্তু ডিপেন্ড করে। অনেকে বলে দিল যে ভাই ফিল্মটা একদম খাজা হয়েছে, কিন্তু ফিল্মটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে। এবার খাজা হয়েছে কেন হয়েছে সেটাও কিন্তু দেখতে অডিয়েন্সরা যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আজকাল অনেকটা কিন্তু একটা ফিল্মের উপর ডিপেন্ড করে, এবং সেটা কিন্তু কিছু ফিল্মকে হিটও করায় আবার ফ্লপও করায়। সো ইট ভ্যারিজ লাইক ফিল্ম টু ফিল্ম এন্ড প্রমোশন স্ট্র্যাটেজি যেরকম হয়। রণজ্যোতি? এটার অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে, আমি একটা একটা করে বলা আরম্ভ যদি করি সময় লেগে যাবে, আমি আগেই বলে দিচ্ছি। নাট প্রথম ছেলে কথা বল। হচ্ছে যে সিনেমা চিরকালই হিরোদের জন্যই চলে এসেছে, যদিও সিনেমা অ্যাকচুয়ালি আমি মনে করি যে গল্পের জন্য চলা উচিত, কারণ আদৌ আমরা বিভিন্ন রকম গল্পের প্রেজেন্টেশন দেখতে ইন্টারেস্টেড, বাট আমি একটা জিনিস বুঝি যে আমি যেরকম ভাবে ভাবছি অধিকাংশ লোকেই সেরকম ভাবে ভাবে না, সুতরাং আমার সেটা এক্সপেক্ট করাটা খুব ভুল হয়ে যাবে। নাও দ্য থিং ইজ যে এখন যেভাবে আমাদের এখানে সিনেমা হচ্ছে, তাতে ওই স্টারকে কেন্দ্র করে গল্প লিখছিস, স্টারকে তেল মারছিস, স্টারকে প্রডিউসার থেকে, কারণ দেখ আলটিমেটলি জিনিসটা হচ্ছে কি যে কাকে দেখতে পর লোক আসবে। আজকে বাংলাতে অনেক ক্রিয়েটার রয়েছে যারা বঙ্গাইয়ের থেকে ভালো ভিডিও বানায়, ঠিক আছে, আমি এরকম অনেক চ্যানেল জানি যারা বঙ্গাইয়ের থেকে ফার বেটার ভিডিও বানাচ্ছে, বাট বঙ্গাই যদি একটা পাতি পোস্টও যদি লেখে না, পাতি একটা পোস্ট লিখলো, সেটাতেও কিন্তু 25,000 লাইক পড়বে। এক্সাম্পলটা এই জন্যই দেওয়া, এইভাবেই তোর স্টার সিস্টেমটা কাজ করে। এবার আমাদের এখানে লোকজন কনভিন্স করে রেখেছে যে স্টার বলে কিছু নেই, কন্টেন্ট দিয়ে চলছে, এটা বলে তারা অ্যাকচুয়ালি মাস্ক করার চেষ্টা করে রিয়েল ফ্যাক্টরটাকে। সেটাই যদি হতো তাহলে বাংলাতে ভাই অনেক কন্টেন্ট ড্রিভেন অনেক ফিল্ম হয় যেগুলো চলেও না। আমরা যে এতক্ষণ ধরে হিন্দি সিনেমার রিভাইভেল নিয়ে যে কথা বললাম, তোরা যে রাখলি পয়েন্টগুলো, যে সমস্ত সিনেমা ওয়ার্ক করছে না, আমরা বলিউড রিভাইভ করেছে বলতে পারবো না, তোরা একটু পিছনে গিয়েও যদি যাস না, তোরা দেখবি
কোনোদিনই স্টার সেন্ট্রিক ফিল্ম ছাড়া সেরকম ফিল্ম কাজ করেনি। মনোজ বাজপেয়ীকে নিয়ে আমরা এত কথা বলি তো যে খুব ভালো অ্যাক্টার। জোরাম বলে একটা ফিল্ম বেরিয়েছে, এখন বুক মাই শোতে চলছে কলকাতায়, মাত্র 2টো শো পেয়েছে। আমি জেনেও ট্রেলারটা আমার ভালো লাগলো, তাও আমার দেখতে যদি ইচ্ছা হলো না, কারণ আমি জানি আমি জোরাম দেখে ভিডিও যদি বানাই নো বডি ইজ গোয়িং টু ওয়াচ ইট, কারণ লোকে জানে পর্যন্ত না যে মনোজ বাজপেয়ীর একটা ফিল্ম এই মুহূর্তে চলছে। এটাই একটা এখানে স্টারের কেউ ক্ষেত্রে রিভিউ যে করেছে আদেও? এখানে কেউ কেউ রিভিউ করেনি। করেছে আদেও? তাহলে রূপম করেছে, বড় রূপম। ও আচ্ছা, ওইটাই তো আমি বলছি যে খুব কম লোকে জানে, স্টার বাদ দিয়ে বাকি অভিনেতারা কি করছে লোকজন জানে খুব কম। এবার এই স্টারকে ভাঙিয়ে খাওয়া, ঠিক আছে, সেটা সমস্ত জায়গায় হয়ে এসছে। এবার আমি ইউটিউবারদের কথা যদি আসি, দেখ আমি এখন এই মুহূর্তে বাংলাতে আমরা যারা রিভিউ করছি তাদের মধ্যে কিছু কিছু জনের ব্যাপারে এমন এমন ইনফরমেশন আমার কাছে আছে, আমি যদি মুখ খুলি 2 দিন বাদে তাদের মধ্যে কেউ না কেউ গিয়ে আমার নামে গিয়ে কেস ঠুকবে, আমাকে উঠিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল কথা বলে দিচ্ছি, মানে এমন এমন। এবার আর সব থেকে বড় কথা কি, আমি কথাবার্তাগুলো কেন বলছি না, কারণ সেই নিউজগুলো আমি একতরফা আমার কাছে এসছে, আমি ভেরিফাই করতে পারিনি, বাট যাদের তরফ থেকে এসছে তারা খুব বিশ্বস্ত লোক, তাদের কোনো রিজন নেই আমাকে এসে একটা ঢপ মারার। ঠিক আছে, তাদের কোনো রিজন থাকতেই পারে না, এবং তারা যেগুলো বলছে না ভাই, ইট ইজ স্কেয়ারি অ্যাজ হেল। এবারে আসি সাকিব খান। ঠিক আছে, সাকিব খান, দেব আর জিৎ, আমাদের এখানে কিছু চ্যানেল যেই কাজগুলো করছে, এগুলো বম্বেতে কিছু চ্যানেল বহুদিন ধরে করে এসছে, তোরা হয়তো খেয়াল করেছিস। বিএইচটি রিভিউ বলে একটা চ্যানেল আছে, ছেলেটা পাকিস্তানে থাকে, ও পাকিস্তানে বসে সিনেমার রিভিউ করতে, শুধুমাত্র তাই না, ও ট্রেলারের অ্যাকাউন্ট নিয়ে ভিডিও বানায়, রেকর্ড করলো। ঠিক আছে, এবং ওদেরকে তো দেখলে পরে মনে হবে যে এসএমবি প্রিন্স এদের সামনে কিচ্ছু না, দে আর দ্যাট মাচ। এবং ভাই 2-2.5 লাখ সাবস্ক্রাইবার নিয়ে তারা বসে আছে এই ভাটের ভিডিও তৈরি করে, রোজ রোজ এরা একই কথা ইনিয়ে বিনিয়ে সেম কথা, ভাই লোক আপকো বাতাতা হুই ইসকা क्या আপডেট আয়া है। এই আপডেট শব্দটার উপরে আমার ঘৃণা ধরে গেছে ভাই, এক্সক্লুসিভ আর আপডেট। ঠিক আছে, থ্যাঙ্কস টু ইউটিউব কমিউনিটি। আর ভাই তোরা আমাকে বলতো, তোরা সিনেমা হলে গিয়ে হাফ টাইম রিভিউ কি করে করতে পারিস? হাফ টাইম তো হয় 5-10 মিনিটের জন্য। সেটা অরিত্রও করেছে অ্যানিমেলের সময়, তাহলে অরিত্রকে কি বলবি? এইটার আরে আইডিয়া আমার অরিত্রকে নেই, যদি এটা আমি কিছুই বলবো না, কখনোই করিনি, অরিত্রকে নিয়ে আমি যা আমি যা জানি না বলে কি করে দিয়েছি, করে আর মানুষ। তোর কিছু বলার বাকি থাকতে পারে না। ঠিক আছে, যে এই বছরও কিন্তু কিছু ফ্যামিলি ড্রামাস এসছে, কিছু রমকম এসছে, সেগুলোও কিন্তু ওয়ার্ক করেছে, যেরকম তু ঝুটি ম্যাম আক্কার, যারা হটকে যারা বাচকে, রকি और রানী কি প্রেম কাহানি, গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি ওটিটিতে ওয়ার্ক করেছে, থিয়েটার্সে ওয়ার্ক করেনি। তো এরকম তো আমার কথা হচ্ছে যে সত্যি প্রেম কি অ্যাকশনের সাথে কথা, সাথে, হ্যাঁ সত্যি প্রেম কি কথা, হ্যাঁ সত্যপ্রেম কি কথা। তো আমার কথা হচ্ছে এরকম টাইপের সিনেমাগুলো কিন্তু এবারে ওয়ার্ক করেছে অ্যালং উইথ অ্যাকশন ফিল্মস। তো আলটিমেটলি অডিয়েন্সরা যেরকম, তোদের কথা অনুযায়ী অডিয়েন্সরা ভালো কন্টেন্ট যেরকম চায়, আবার একটা মাসি এন্টারটেনমেন্টও চায়। তো আমি জানতে চাইছি যে আগামী বছর 2024-এ যদি এই অ্যাকশন ফিল্মগুলোই আবার মানে ওভারডু হয়ে যায় এবং এই রমকম গুলো যদি কমে যায়, তাহলে কি মনে হয় যে আবার একটা নতুন রকম ভাবে কিছু মানে ফরম্যাট তৈরি হবে বলিউডে, যে যেরকম সাউথের একটা ফরম্যাট শুরু হয়ে গেছে, মাস এন্টারটেনমেন্ট, যেরকম যা যা কাজগুলো হয়ে আসছে সেগুলো কিন্তু এখন পুরো ওই জনারেই ঢুকে যাচ্ছে, কিছু কিছু মিথোলজিক্যাল ফ্যান্টাসি নিয়ে কাজ হচ্ছে, বা নয় এমন কিছু সাবজেক্ট তুলছে তার মধ্যে সোশ্যাল ইস্যুস থাকছে, আবার তার সাথে মাসি এন্টারটেইনার থাকছে। তো সেটা নিয়ে তোদের কি পয়েন্ট অফ ভিউ? আচ্ছা, আমি প্রথমে বলি, দেখো, এই যে রমকম বলো বা ফ্যামিলি ড্রামা বলো, এটা আমার কাছে মনে হয় যে এটা বলিউডের সব থেকে স্ট্রং জোন, বলিউডের অডিয়েন্স এটা আসলে খুব ইজিলি অ্যাকসেপ্ট করে। আর আমিও এইগুলো দেখে আসলে বলিউডের উপর আসক্ত হয়েছি। স্টিল এই যে রকি আর রানী কি প্রেম কাহানি থেকে শুরু করে সত্যপ্রেম কি কথা থেকে শুরু করে যে সিনেমাগুলো বানাইছে, এইগুলো যখন দেখবেন একটা আলাদা রকমের বলিউড ফ্লেভার থাকে, কিন্তু এই ফ্লেভারে কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রি খুব একটা ধরতে পারে না, যেটা আমার মনে হয়। তো বলিউডের আসলে একটা স্ট্রং জোন রয়েছে এই সিনেমার প্রতি। তো এই অডিয়েন্সটা বলিউড থেকে যাবে না, বলিউডের এই অডিয়েন্সটা থাকবে, এবং আজ থেকে আরো 10 বছর পরেও যদি এই টাইপের সিনেমা হয়, রোমান্টিক সিনেমা হয় বা এই যে কমেডি সিনেমা হয়, এগুলো চলবে। কিন্তু এর মাঝে যে ব্যাপারটা হচ্ছে, এই যে হঠাৎ করে এই যে বড় বড় অ্যাকশন সিনেমা চলছে, এই সিনেমাগুলো আগেও চলছে, এমন না যে এই সিনেমা প্রথম চলতেছে, কিন্তু এই ইদানিং ওই যে হিন্দি ডাব দেখে দেখে সাউথের
সোলোমো হুম। দেখে দেখে এখানে তো এই অডিয়েন্স কিন্তু কনজিউম করতেছে ব্যাপারটা ধীরে 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 ধীরে। কেজিএফ দেখার পরে মূলত ওই যে বড় গানের যে ব্যাপারটা, সিনেমার মধ্যে দরকার হোক আর হুম। না হোক বড় একটা গান দেখাইতে হবে। তো এই যে বিষয়গুলো আসলে সেই অডিয়েন্স সেই দেখতেছে না, হঠাৎ করে কিন্তু এগুলো নতুন দেখতেছে, তো নতুন দেখতেছে নতুন খাচ্ছে, সেই হয়তো বা আরো 5 তোদেরকে এ বছর খাবে, ব্যাপারে বাট কথা বলি, এতদিন অবধি আমাদের কাছে মানে বলিউডে বা সাউথে না হিরোকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, মানে ডিসি মার্ভেল বা হলিউডে কি হয় যে হিরোরা আকাশ দিয়ে উঠছে বা স্পাইডারম্যান বা গাড়ি নিয়ে যাচ্ছে খুব জোরে। আমাদের কাছে এতদিন অবধি এই জিনিসগুলোর অ্যাক্সেস ছিল না, এখনো নেই। এখনো কিন্তু ওই ক্রিস বা দু একটা ফ্লাইং জাট যারা আকাশ দিয়ে ওড়ে, তাও তো ফ্লাইং জাট তো পাত্তাও পায় না, ঠিক আছে। ফ্ল্যাগ দিতে উঠতে পারে না, বেশি আমাদের হাইটে উঠলে ভয় যেমন, লাগে, এর জন্য হুম। অল্প হ্যাঁ, হাইটে উঠতো। এবার আমাদের এখানে হিরোদেরকে এখন কি দেওয়া হচ্ছে, হিরোদের সুপার পাওয়ার দেখানোর জন্য যে সে তাদের বড় হাতে একটা একটা মেশিন গান করে চালাচ্ছে। বিশাল বড় বন্দুক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এরকম এটাই। কিন্তু নাকি প্রচুর অ্যাকশন দেখাচ্ছে, প্রচুর হ্যান্ড টু হ্যান্ড হচ্ছে, প্রচুর ক্যারাটে কুংফু করছে। হুম। শাহরুখ খান যেরকম পাঠানে তাইকোন্ডো প্রচুর দেখিয়েছে, ওরা দুজনে তো খালি হাতেই। তুই দেখবি শাহরুখ খান কিন্তু বড় বন্দুক ইউজ করেনি, ওটা না। হিরোইন যে ছিল দীপিকা হুম হুম পাড়ুকোন যে ছিল তার হাতে দিয়েছে, ঠিক আছে। হুম। হুম তো এবার সমস্ত হিরোরা কিন্তু সেগুলো ট্রাইও করছে না। ইয়াশ ফাশকে দেখিস যদি, মানে আমি ইয়াশের বিশাল বড় ভক্ত হয়েই বলছি, কেজিএফ এর অ্যাকশন সিন কিন্তু ভালো না। শুধু সঞ্জয় দত্তের সাথে মারামারিটা, যেটা মানে আমি মারামারির তরফে যদি দেখি তাহলে সেটা ভালো, কিন্তু কেজিএফ যেরকম হুম গল্প দিয়ে অনেক এগিয়ে যায়। হুম। বিক্রমে আবার কি হয় যে ব্রুটালিটি প্রচুর দেখায়, যে ওরা পুলিশে কাজ করে, মানে ওদের তো জিনিসপত্রই আলাদা। একটা লোকের মুখ নিয়ে একটা ফুলদানির মধ্যে ইয়ে করে দিল পুরোপুরি, ঠিক আছে। ওখানে তুই ভাববি না যে ঘুরিয়ে লাত মারছে না কি করছে, ঠিক আছে। হুম হুম হুম। এখন এই ট্রেনটা চলবে, এখন এই ম্যান উইথ বিগ গান, এই যে ট্রেনটা যেটা এসছে, এই ট্রেনটা তোর মোটামুটি চলবে ধরে রাখ নেক্সট 5 বছর তো মানে হুম। হেসে হ্যাঁ গেলে হ্যাঁ নেক্সট হ্যাঁ, পাঁচ সেটাই বছর বলতেছিলাম যে এই ফরম্যাটটা আসলে একটা লম্বা সময় ধরে যাবে। এখানে আরেকটা বার বলতে চাই যে নান্দামুরি বালাকৃষ্ণ যে ভিএফএক্স যে হইছে। এক মিনিট দাঁড়া, ভিএফএক্স যে আরেকটুখানি উন্নত হয়ে যখন যাবে, ঠিক আছে, আমি হুম বলছি এই রামায়ণ আসবে বলছে বা ক্রিস 4 আসবে বলছে, ভিএফএক্স উন্নত হয়ে গেলে কিন্তু এরপর আমরা আস্তে আস্তে ওই আকাশ দিয়ে ওরা আবার ট্রেনের ওপর দিয়ে দৌড়াচ্ছে আর দেখে মনে হচ্ছে যে এটা তো রিয়েল লাইফে হচ্ছে। আমরা কিন্তু ওসব জিনিস অদূর ভবিষ্যতে কিন্তু পেতে চলেছি, ঠিক আছে। মানে ওই নেটফ্লিক্স একটা সুপার হিরো ফিল্ম ছিল না, মিন্নাল 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 মুরালি, মুরালি, মুরালি। হ্যাঁ। মিন্নাল হুম মুরালি। ভালো সিনেমা ছিল, ওটার খুব ভালো সিনেমা হ্যাঁ ছিল, জোস জোস সিনেমা। ভালো সিনেমা, তো খুব ভালো ওটার সিনেমা ছিল। পার্ট 2 নাকি 100 কোটি বা 150 কোটির উপর নাকি বাজেট দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবারে চিন্তা করবে কান্তারা আর মিন্নাল মুরলি ওরকম 10-15 কোটি টাকায় ওরা ওই লেভেলে তৈরি করেছে, ঠিক আছে। এরা 100 কোটি পেলে পরে ভাই এরা কিন্তু খেলা দেখাবে, সোজা কথা। আচ্ছা। তারপরে না মার্কেট সবসময় যে তা হয় তা কিন্তু নয়, বাজেট বেশি পেয়ে ডাইরেক্টর ছড়িয়েছে। এর বড় উদাহরণ প্রবাবলি বম্বে ভেলভেট, প্রবাবলি। আদি পুরুষ। আদি পুরুষ তো সেই আদিপুরুষ যা তো তো ছেড়ে দাও, হ্যাঁ। আদিপুরুষ মানে আমি তানাজি দেখেছি, তানাজির অ্যাকশন সিন গুলো আমি ওই পজ মেরে মেরে স্লো করে ইয়ে করেছিলাম। আদিপুরুষ যে ফেইলিওর হবে না এটা তানাজির মধ্যে লেখা ছিল, কিন্তু তানাজির গল্প স্ক্রিপ্ট আর সাইফ আলী খানের পারফরমেন্স দিয়ে উতরে যায়। ওটা বেরিয়ে গেছে। এবং তানাজির কিন্তু শুরুতে ওই যে ওরা মুঘল আর্মির উপর অ্যাটাক করছে দড়ি দিয়ে, সেটা কিন্তু বহু পুরনো জিআই জোর একটা ফিল্ম থেকে পুরো তুলে দেওয়া ফিল্মটা 2012 না 13 নাগাদ দেখছিল জিআই জোর ফিল্ম, ঠিক আছে। অজয় এটা দেবগন তো হবেই নট টুকটাক। তা শুভ্রজিৎ, সায়ন আর প্রীতম, এই টপিকটা নিয়ে অল্প অল্প করে তোদের পয়েন্ট অফ ভিউ বলে দে। রোমকম অবশ্যই চলবে, যেটা আমি বলেছিলাম যে দুটো কন্টেন্টের মধ্যে ব্যালেন্সটা বজায় রাখতে হবে, বাট এটাও ডিপেন্ড করছে অ্যাক্টরদের ওপর, কারণ সব অ্যাক্টরদের দ্বারা কিন্তু রোমকম হয় না। যেরকম টাইগার শ্রফের দ্বারা রোমকম হবে না, সেরকম কিন্তু অ্যাক্টরদের উপরও নির্ভর করছে। যেরকম কার্তিক আরিয়ান পারবে, রণবীর সিং পারবে, রণবীর কাপুর পারবে, এই কয়েকজন কিন্তু রোমকম করতে পারে, এদের উপর ভরসা আছে। তো ফিল্মও যেরকম হতে হবে, অ্যাক্টরদেরও কিন্তু ডিপেন্ড করতে হবে যে কোন অ্যাক্টর করছে। এখন যদি টাইগার শ্রফ যদি একটা রোমান্টিক মুভি করতে যায়, সেটা মুভিটা কিন্তু চলবে না, কারণ অডিয়েন্সের কিন্তু তার প্রতি একটা আলাদা রকম ইমেজ আছে। টাইগার শ্রফ বলতে কিন্তু লোকে অ্যাকশন বুঝবে, মার্কার বুঝবে আর নাচ বুঝবে। তো এগুলো ডিপেন্ড করে, ব্যাস এটুকু। সায়ন? দেখো, এই লার্জার দ্যান লাইফ মাস মুভি এখন চলবে, যেটা স্বর্ণজ্যোতি দা বললো এখন চলবে। ওই 1-2 বছরে চলে যাবে, টেস্ট মানুষের চেঞ্জ হয়ে যাবে, এটা হবে না, ঠিক আছে। এটা এখন চলবে।
তবে পাশাপাশি কন্টেন্ট সিনেমা তো চলবেই, কারণ হচ্ছে দেখো আমরা যে অডিয়েন্সটা তো এক ধরনের সবাই নয়, হুম অডিয়েন্স অনেক রকমের, তাই প্রত্যেক জনের হুম আলাদা আলাদা। দেখো দুটো সিনেমা একসাথে বেরিয়েছিল, ও মাই গড 2 আর বেরিয়েছিল তোমার গাদার 2, দুটো দর্শক আলাদা ছিল, দুটো সিনেমাই কিন্তু হিট করেছে, ঠিক আছে? হুম তাহলে দু রকমের সিনেমা কিন্তু দুটো দর্শক দেখছে। এবার এখানে একটা ব্যাপার আছে, আমরা এই যে বড় স্টারদের দিয়ে না বড় অ্যাকশন মুভি দেখেছি, কিরকম কালেকশন দিয়েছে সবই দেখেছি। এখানে যে এই ডাঙ্কিটা আসবে, যখন ডাঙ্কি হুম কিন্তু এবার বোঝা যাবে যে অ্যাকচুয়ালি মানুষরা কি টাইপের সিনেমা দেখতে চাইছে, ঠিক আছে? ডাঙ্কির মেবি পর দ্যাট ইজ কিন্তু দ্য অনেকটা সেভিং জিনিসটা ফর ক্লিয়ার দ্য হবে, লাস্ট এরও মতো। অনেকটা ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি মানুষের টেস্টটা কি চেঞ্জ হয়েছে একটু, না মানুষ এখন একটা গল্প ভালো পেলেই ডাঙ্কি ঠিক এমনিতেই আছে। সেফ জোনে আছে, কারণ ওই ফিল্মের যা বাজেট ওটা ডাঙ্কি 2-3 দিনে রিকভার করে নেবে, সো ফ্লপের কোনো চান্সই নেই, তার উপর আমি ডিরেক্টর যেরকম। আমি বাজেটের কথা বলছি না, দেখো না, আমি আজকে ওভারঅল বলছি, পন- ফিল্মটার কথাও বলছি। দেখো একটা কথা হ্যাঁ, বলছি, ওটা হয়তো আমাদের মানে বড় বড় সেরকম সেলিব্রেশন স্টারদের, হবে না। হ্যাঁ, হ্যাঁ। আমি ওটাই বলতে চাইছি। দেখো সত্যি কথা বলতে তোমার কমার্শিয়াল মাস মুভির দর্শক বেশি হয়, যেমন এই হুম। ডাঙ্কি অত টাকা কামাতে পারবে না, যদি সোলো রিলিজও অবশ্যই হতো, যদি খুব ভালো হতো, যেটা জওয়ানের তোমার লাইফ টাইম ব্রেক করতে পারতো না, খুব ঠিক আছে? স্বাভাবিক ব্যাপার। এটা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা মেনে নিতে হবে, ঠিক আছে? কারণ দর্শক দুটোর আলাদা, এবার প্রত্যেকটা ধরনের দর্শক আলাদা। যেমন লাস্ট মুভি একটা এসেছিল 12 পাস মনে হচ্ছে যত সম্ভব, হুম তো সিনেমাটা কিন্তু হিট হয়ে গেছে, ঠিক আছে? ওটা দেখিনি, ওটা তাহলে দেখতে হবে, কেমন ফেল হয়েছে দেখতে তাহলে হবে। পাস না ফেল ফেল 12 ফেল না 12 পাস, ফেল, বিক্রম তোমার 12 দেখতে ফেল fail, না হবে। পাস হ্যাঁ। আমার ঠিক 12 মনে fail। পড়ছে না। ফেল 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 ফেল, হ্যাঁ। ফেল সেই হয়েছে মুভিটা কেমন কিন্তু এমনি? হিট হয়েছে, হয়েছে কেমন? ভালো হয়েছে। আমি দেখিনি, সত্যি কথা আমিও দেখিনি, সাকসেস আমিও আমি সাকসেস দেখিনি ট্রেলার ওই জন্য। দেখবো। বক্স অফিসেও সাকসেস, বক্স অফিসেও হ্যাঁ, বক্স সাকসেস। অফিসে সাকসেস। সাকসেস তো বুঝলাম, এমনি কেমন হয়েছে সেটাই আমি জিজ্ঞেস দেখিনি, করছি। আমি বলতে পারবো না, না দেখিনি। রিভিউ ওটাই পাইছি দেখো অত আমি কম দেখি নাই বাজেটের মুভি যদি বক্স অফিসে সাকসেস হয়, তার মানে নিশ্চয়ই ভালো। দেখতে হবে। এবার ওই জন্য শুভ্রজিৎ, বলছি যে দর্শক সব ধরনের আছে, প্রত্যেকটা জনরার দেখার জন্য দর্শক আছে, ঠিক আছে? এবার সেটা ভালো হতে হবে। এবার দেখো বড় স্টার থাকলে তার রেঞ্জটা বড় হয়, মানে দর্শকের কাছে সেটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে যে এই বড় স্টার করেছে, দেখতে যাব, ঠিক আছে? আর ছোট সিনেমা মানে স্টার কাস্ট যদি কম হয়, সেখানে লো হয়, সেখানে ওয়ার্ড অফ মাউথ কাজ করে, এবার সেটা অতটা রিচ হয় না, এটাই হচ্ছে তফাৎ থাকে। ওকে, এবার শুভ্রজিৎ। প্রশ্নটা কি ছিল, মানে ওয়ান্স আপন এ টাইম ইউ হ্যাভ আস্কড দ্যাট কোশ্চেন, এরকম ফিল হচ্ছিল। প্রশ্নটা প্রশ্নটা কি হচ্ছে ছিল? আগামী বছরে কি অ্যাকশন ফিল্মই চলবে, নাকি রমকম যেগুলো এই বছরে ক্লিক করেছে সেগুলো মানুষরা নেবে, মানে মানুষরা এখন কি হ্যাঁ, চাইছে? আর একটা কথা বলছি, পরের বছর 2024-এ তোমার পুষ্পা 2 আসছে, ফাইটার আছে, তারপরে কান্তারা তো আছে। কান্তারা আমি বলছি না মাস মুভি ওই টাইপের তো নয়, একটু ফ্যান্টাসি ধরনের ছবি আমার যেটা মনে হয়। হুম এবার এবার দেখো পরের বছর কিন্তু কোনো বড় আমাদের খান যাদেরকে বলছি তাদের কিন্তু কোনো সিনেমাই নেই, ঠিক আছে? এবার পরের বছর কিন্তু সাউথ থেকে বড় বড় সিনেমা আছে, এবার দেখা যাক পরের বছর কি কামালটা করে। ওকে। হ্যাঁ, তো যদি প্রশ্ন থাকে যে কি পরের বছর এই ধরনের সিনেমা চলবে কিনা, একটু যদি হিস্টোরিক্যালি দেখি তাহলে আহ, আমি যেটা বলছি ভুল যা যা বলছি, দর্শকরা যদি এর থেকে বেটার জেনে থাকেন বা তোমরা যদি এর থেকে বেটার জেনে থাকো আমাকে বলো। তো প্রথম দিকে আমাদের ইন্ডিয়াতে ফিল্ম মেকিং গুলো হতো মোস্টলি শুরুর দিকে মাইথোলজিক্যাল ফিল্মস, পরবর্তীকালে ওই রাশিয়া আমেরিকা ডুয়েলের মাঝখানে রাজ কাপুর নিজের ওই মার্কসিস্ট কাইন্ড অফ থিওরি অফ ফিল্ম মেকিং, ফিচার ছবি, আওয়ারা, যা সব ওই সময় তিনি বানাচ্ছিলেন ওরম ধরনের ফিল্ম। পরবর্তীকালে আসেন ইন্ডিয়াস ফার্স্ট সুপারস্টার রাজেশ খান্না, তার রোমান্টিক জনরার ফিল্ম। পরবর্তী মানে প্রথম রাজ কাপুরের সোশ্যাল জনরা, পরবর্তীকালে রোমান্টিক জনরা ঢুকে গেলেন রাজেশ খান্না। পরবর্তীকালে ওই ধর্মেন্দ্র জিতেন্দ্র ওই এরাটা চলছে, তারপর ঢুকে গেলেন আমাদের অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ বচ্চন, তার অ্যাকশন এরাটা চললো। তারপরে ধীরে ধীরে চলে এলো শাহরুখ খানের এরা। প্যারালালি কিন্তু ওই সময় সলমান খান যে ফিল্মগুলো করছিলেন সেই সময় কিন্তু সলমান খানকে আজকে আমরা যে জনরাতে চিনি, মানে ওই ওয়ান্টেড এর পরে তার যে জনরাটা, সেই জন্য কিন্তু ওই 90s এর এরাতে তিনি করেছিলেন না, তখন ওই কাইন্ড অফ চকলেট বয় ইমেজ ওই কাইন্ড অফ হ্যাঁ চলছিল। আর হ্যাঁ একটু পরের দিকে যদি আসি, আমির খান তার সোকল্ড পিয়ার ভ্যালু দিয়ে মিস্টার পারফেকশনিস্ট হয়ে উঠলেন, এবং তার স্ক্রিপ্ট চয়েসিং তো নিঃসন্দেহে ভালো। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে তার থেকে বেটার স্ক্রিপ্ট চয়েস এই 3 খানের মধ্যে কেউ করে না। এবং এই যে জনরাটা চলছিল, রোম্যান্সটা চলছিল, তারপরে ধীরে 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 সেটা ভাঙতে শুরু করলো।
অক্ষয় কুমারের একটা এরা আসতে শুরু করে কমেডির একটা, যেটা প্রিয়দর্শনের কমেডি, প্রিয়দর্শন স্টাইল অফ কমেডি, পরপর কমেডি ওয়ার্ক করতে থাকলো। সিচুয়েশনাল তারপরে কমেডি, কিছু স্ল্যাপস্টিক কমেডি, একদম 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 ওই কমেডির একটা চলতে থাকলো। তারপরে আবার যদি দেখি আমরা এই জাস্ট কিছু বছর আগে ওই টয়লেটের প্রেম কথা, প্যাডম্যান, ওই কাইন্ড অফ ফিল্ম চলছিল। সোশ্যাল আবার ইস্যু। একদম issues আবার 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 আরেকদিকে চলছিল এয়ারলিফট কাইন্ড অফ ফিল্মোগ্রাফি, যেটা প্যাট্রিয়টিজম বেঁচে খাওয়া হচ্ছিল, যেটা এখন যেটা একদম একদম পিনাকেলে পৌঁছে গিয়েছে। এটা কিন্তু 1 বছর 1.5 বছরে কখনো চেঞ্জ হয়নি, এটা 5 থেকে 10 বছর স্টে করেছে, তারপরে বদলেছে। একদম শুরুর হিস্ট্রিটা থেকে যদি আমরা 2023 অব্দি দেখি তার 100 বছর বা যত বছরের ফিল্ম মেকিং হিস্ট্রি থাকে, বলিউড অ্যাটলিস্ট। তো সবে এটা শুরু হয়েছে জাস্ট 2-2.5 বছর। বলিউডে তো এই বছরটা সব থেকে বেশি এটা দেখিয়েছে। এটা এখনো নেক্সট যেটা সরজিতা বললো, অ্যাকচুয়ালি 4 থেকে 5 বছর কম করে স্টে করতে চলেছে, কম করে। আর যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, কারণ আমি জাস্ট স্ট্যাটের বেসিসে বললাম, তোমরা নিজেরা কি গুগল করো, তোমরা তো হয়তো আমার ইনফরমেশন কিছু ভুল হয়তো ওদিক থেকে থাকতে পারে, বাট স্ট্যাট মোটামুটি এরকমই চলে, তোমরা যদি একটু ঘেটে দেখো। এবং আর একটা যে জিনিসটা তুমি বললে, এটা জাস্ট আমি লাস্ট বলে ছেড়ে দিচ্ছি, 1 মিনিট নেবো। সেটা হচ্ছে তোমার পয়েন্ট কি ছিল যে স্টার ড্রিভেন, স্টার ম্যাটার করে। আর প্রথম 3 দিন স্টার বলো, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু বলো, যাই বলো, প্রথম 3 দিন, তাহলে ওই একটা সো কল্ড এজেন্ডা কাইন্ড অফ ফিল্ম মেকিং হওয়ার পরে কিন্তু আদিপুরুষ ওই 3 দিনে যেই একটা মনস্টার্স একটা ওপেনিং পেয়েছিল, তারপরে কিন্তু লং রানে ছবিটা চলতো। খিস্তি খাওয়া শুরু হয়েছিল ছবির, সেই যেই যেরকম ওপেনিংটা পেয়েছিল সেটা কিন্তু কন্টিনিউশন হয়নি কোথাও একটা গিয়ে, অ্যাটলিস্ট আমার তো চোখে সেটা পড়েনি। না, তোমাদের পড়েছে কিনা অবভিয়াসলি জানাও। ওই 3 দিন দিতে পারে, বাট তারপরে কিন্তু দিনের শেষে কন্টেন্ট ম্যাটার করে যায়। হ্যাঁ, এবার বলতে পারো যে যেটা কেরালা স্টোরি ছবিটা, ওই ছবিটা তো একটা সেট অফ অডিয়েন্স কে নিয়ে বানানো, তাদের কি জন্য পুল করে গেছে, যাই হোক কন্টিনিউ লং রানে চলে গিয়েছে। তো যেমন কোথা থেকে 3টে দিনের পরে চলে, 3টে দিনের পরে কন্টেন্ট কথা বলে। তো আমরা প্রত্যেকের নানা রকম মতামত শুনলাম এবং হয়তো একটা নাটসেলে নিয়ে আসলাম 2023 কেমন ছিল ফর বক্স অফিস, ফর স্টার্স, ফর ডিরেক্টরস, প্রত্যেককে নিয়ে একটা কথা বলা হলো। তো আশা করি 2024-এ আমরা আরো বেটার কিছু পাবো, আরো ভ্যারাইটি কিছু দেখতে পাবো, এবং তার সাথে সাথে আমরা যারা সো কল্ড মুভি রিভিউয়ার্সরা আছি, যারা চেষ্টা করি আমাদের পয়েন্ট অফ ভিউটাকে সামনে রাখা, রাদার দেন এজেন্ডা ফলো না করে বা কোনো স্টার জিনিসকে এগিয়ে না রেখে, তো তারা হয়তো একটা বেটার কিছু দেখতে পাবো সামনে বছরে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে পোস্টমর্টম সিজন 3 শেষ করা হলো। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, কার পয়েন্ট অফ ভিউটা বেশি ভালো লেগেছে। এটা আমরা এবং করে দেখুন, নিচ্ছি। মাথায় রাখবেন আমাদের এই এপিসোড গুলো কিন্তু বাংলা সিনেমা থেকে অনেক ভালো, ঠিক আছে? ওই সিরিয়াল হ্যাঁ, সিনেমা থেকে। এটা obvious। আর তার সাথে আর একটা গ্যারান্টি হচ্ছে কি, ওই যে একজন সুপারস্টার 3টে সিনেমা বেরিয়েছে, তার তো পুরো ইউটিউব ক্যারিয়ারের থেকে আমাদের এই ভিডিওটা বোধহয় ভালো, ঠিক আছে? চেরি অন দ্য কেক, চেরি অন দ্য কেক। কি নিয়ে বললো, কাকে বললো, কাকে তো নিয়ে বললো, ঠিক। তো তোমরা এইখানে যতজন আছে প্রত্যেকজনের চ্যানেল ভিজিট করবে, প্রত্যেকের চ্যানেলের আমারটা আইডি বেশি করে, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমারটা দিয়ে বেশি দেবো। করে আমার